অফিস থেকে বাসার সামনে এসে দেখি সাদিয়াকে একটা লোক গাড়িতে করে নামিয়ে দিয়ে গেল। লোকটাকে দেখে মনে হচ্ছে অনেক বড় লোক, হয়তো সাদিয়ার অফিসের বস হবে। সাদিয়া অফিসে জয়েন করছে আজ 5 দিন। আমিও একটা অফিসে কাজ করি, কিন্তু বেতন তেমন ভালো না, তাই সাদিয়া অফিসে চাকরি নিতে বাধ্য হয়েছে। আমার অফিসে কোনো পদ খালি নেই, তাই সাদিয়া অন্য অফিসে চাকরি নেয়। আমার থেকে সাদিয়ার বেতন ভালো। আমরা দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করেছি, কিন্তু আমার আর সাদিয়ার পরিবার মেনে নেয়নি, তাই দুজনে একটা বাসায় ভাড়া থাকি। আমার যে বেতন তা দিয়ে বাসা ভাড়া খাওয়া দাওয়া ঠিক মতো হয় না, তাই সাদিয়া অফিসে চাকরি নেয়। তো যাই হোক, আমি বাসার ভিতরে ঢুকে কলিং বেল চাপ দিলাম। সাদিয়া এসে দরজা খুলে দিল। কি ব্যাপার, আজকে তোমার এত দেরি হলো কেন আসতে? অফিসে একটু কাজ ছিল, তাই আসতে লেট হয়ে গেল। ঠিক আছে, তুমি ভেতরে এসে ফ্রেশ হয়ে নাও, আমি টেবিলে খাবার দিচ্ছি। আচ্ছা, লোকটা কে ছিল? তুমি কার কথা বলছো? তোমাকে যে বাসার সামনে নামিয়ে দিল। ও, তুমি বসের কথা বলছো? আসলে আমি অফিস শেষে রাস্তায় দাঁড়িয়েছিলাম রিক্সার জন্য। তারপর বস এসে আমাকে বলল গাড়িতে ওঠার জন্য, কিন্তু আমি উঠতে চাইনি। ওনার জোরাজুরিতে উঠতে বাধ্য হলাম। তারপর উনি আমাকে বাসার সামনে নামিয়ে দিয়ে গেল। উনি তোমাকে কেন বাসায় নামিয়ে দিয়ে গেল? আসলে এই 5 দিনে বস আমার কাজ দেখে অনেক খুশি হয়। তারপর থেকে উনি আমাকে অনেক ভালো জানে। ও ঠিক আছে, আমি ফ্রেশ হয়ে আসছি, তুমি খাবার রেডি করো। ঠিক আছে, যাও। আমি রুমে এসে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে খাবার খেতে চলে গেলাম। দুজনে খাবার খেয়ে রুমে চলে আসলাম। তারপর সাদিয়া আমাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। দেখতে দেখতে আরও কিছুদিন চলে গেল। এখন সাদিয়া অনেক রাত করে বাসায় আসে, আর মোবাইলে দেখি কার সাথে যেন হেসে হেসে কথা বলে। এখন আমার ঠিক মতো খেয়াল রাখে না। একদিন অফিসের একটা কাজের জন্য অন্য একটা অফিসে যাচ্ছিলাম, হঠাৎ রাস্তার পাশে একটা পার্ক চোখে পড়ল। লোকটাকে দেখে চিনে ফেললাম, কিন্তু মেয়েটার চেহারা দেখতে পাচ্ছি না। আমি রিক্সা থেকে নেমে তাদের ওখানে গেলাম। আমি একটু দূরে দাঁড়িয়ে মেয়েটার চেহারা দেখতে গেলাম। তারপর ঠিকভাবে তাকিয়ে যাকে দেখলাম তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। ঠিকই ধরেছেন, সাদিয়া। তার মানে সাদিয়া অফিসের কাজ ফেলে রেখে তার বসের সাথে ঘুরে বেড়ায়। তার মানে সাদিয়া এখন আমার নেই। আমি আর দাঁড়িয়ে না থেকে রিক্সা নিয়ে যে কাজে বেরিয়েছি সেটা করে নিজের কর্মস্থলে চলে আসলাম। অফিস ছুটি হওয়ার পর একটা রিক্সা নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখি সাদিয়া এখনো বাসায় আসে নাই। আমি চাবি দিয়ে তালা খুলে ভিতরে ঢুকলাম। প্রায় 1 ঘন্টা পর বাহিরে গাড়ির হর্ন বাজলো। আমি জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখি সাদিয়া তার বসের গাড়ি থেকে নামলো। সাদিয়ার হাতে দেখি অনেকগুলো শপিং ব্যাগ। বসকে বিদায় দিয়ে সে কলিং বেল চাপ দিল। আমি গিয়ে দরজা খুলে দিলাম। তুমি কখন আসলে? আগে বলো, তোমার হাতে এগুলো কি? আসলে বস আজকে আমাকে শপিং মলে নিয়ে গিয়ে এগুলো কিনে দিছে। আমি মানা করছি, তারপরেও উনি জোর করে কিনে দিছে। তাহলে তোমার হাতে এত দামি মোবাইল কোথা থেকে আসলো? তোমার হাতে তো এই মোবাইল ছিল না। এটাও আজকে উনি কিনে দিছে। আমার হাতের মোবাইলের যে অবস্থা তা দেখে বসের অনেক খারাপ লাগছে। ও, তা আজকে অফিসের সময় তুমি কোথায় ছিলে? কেন? আমি তো অফিসে ছিলাম। না, আসলে আজকে আমি তোমার অফিসের পাশ দিয়ে যাচ্ছিলাম। মনে করছি তোমার সাথে দেখা করব, পরে আর করি নাই, দেরি হয়ে যাচ্ছে তাই। আচ্ছা, তুমি কি আমাকে সন্দেহ করছো? আমি ঠিক তা বলিনি। সাদিয়া আর কোনো কথা না বলে রুমে চলে গেল। আমি ভাবতে লাগলাম, সাদিয়া এখন মিথ্যা কথা বলতে শুরু করেছে। যাকে এত বিশ্বাস করছিলাম সে এখন আমার সাথে মিথ্যা কথা বলে। রাতে দুজনে খাবার খেয়ে শুয়ে পড়লাম। হঠাৎ মাঝরাতে ঘুমটা ভেঙে গেল। পাশে দেখি সাদিয়া নেই, হয়তো ওয়াশরুমে গেছে। 30 মিনিট হয়ে গেল, সাদিয়া আসার কোনো খবর নেই। তাই আমি বিছানা থেকে উঠে ওয়াশরুমে গেলাম। দেখি সাদিয়া নেই। বেলকনি থেকে সাদিয়ার হাসা শব্দ আসছে, তাই দেখার জন্য বেলকনিতে গেলাম। গিয়ে দেখি সাদিয়া কার সাথে যেন হেসে হেসে কথা বলছে। তার মানে সাদিয়া তার বসের সাথে কথা বলছে। এমনভাবে কথা বলছে মনে হয় প্রেমিক প্রেমিকা কথা বলছে। আমি আর দাঁড়িয়ে না থেকে রুমে এসে শুয়ে পড়লাম। প্রায় 30 মিনিট পর সাদিয়া এসে শুয়ে পড়ল। তার মানে সাদিয়া তার বসের সাথে প্রেম করছে। না, আমাকে এটার সত্যিটা জানতে হবে। আসলে কি সাদিয়া তার বসের সাথে প্রেম করছে? সকালে ঘুম থেকে উঠে আমি তো অবাক হয়ে গেলাম। দেখি সাদিয়া বিছানায় নেই। আমি মনে করছি পাকঘরে আছে, কিন্তু আমার ধারণা ভুল। সাদিয়া পাকঘরেও নেই। আবার রুমে এসে দেখি সাদিয়ার ব্যাগ, মোবাইল কিছুই নেই। তার মানে সাদিয়া অফিসে চলে গেছে। কিন্তু এত সকালে তো সাদিয়ার অফিস নেই, তাহলে গেল কোথায়? আমি আমার অফিসের বসকে ফোন দিয়ে বললাম, আজকে আমি অফিসে যেতে পারবো না। আমার বস কিছু বলে নাই। আমি ফ্রেশ হয়ে বাসা থেকে বেরিয়ে সাদিয়ার অফিসে গেলাম। কোথায় যাচ্ছেন? আসলে আমি বসের সাথে দেখা করতে আসছি। আজকে তো বস অফিসে আসবে না। বস একটা কাজের জন্য সিলেট গেছে।
বস কি একা গেছে নাকি ওনার সাথে কেউ গেছে? না, বস একা যায়নি। ওনার সাথে অফিসের কর্মচারী সাদিয়া ম্যাম গেছে। কাজ শেষ করে কখন আসবে? 2-3 দিন লেগে যেতে পারে। ও, আমি আর কোনো কথা না বলে বাসায় চলে আসলাম। সাদিয়া আমাকে একটু বললো না, তার মানে সাদিয়ার টাকার কাছে বিক্রি হয়ে গেছে। আমি তো তার স্বামী, আমাকে বলার প্রয়োজন পর্যন্ত করলো না। 3 দিন পরে সাদিয়া বাসায় আসলো, এসে সোজা রুমে চলে গেল। আমার সাথে কথা পর্যন্ত বলল না। এই 3 দিন সাদিয়া আমার খোঁজ খবর নেয়নি। তুমি কাজের জন্য বাইরে যাবে, আমাকে বলে যাওনি কেন? তোমাকে বলার প্রয়োজন মনে করি না। তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন? তোমার সাথে কি কথা বলবো? আমি তোমার স্বামী, আমি তোমাকে বলতে পারি। তোর মতো স্বামী থাকার চেয়ে না থাকাই ভালো। তুমি আমাকে তুই তাই করে বলছো কেন? তোর সাথে কিভাবে কথা বলবো? তোকে আমার ভালো লাগে না। তাহলে আমাকে বিয়ে করছো কেন? জীবনে ভুল করলে ওইটাই করেছি, তোর মতো ছেলেকে বিয়ে করে। বিয়ে হয়েছে আজ প্রায় 8 মাস হয়েছে। কি দিয়েছিস তুই? একটা ভালো জামা, একটা স্বর্ণের চেইন, আজ পর্যন্ত কিছুই দিতে পারলি না। তোর থেকে আমার বস অনেক ভালো আছে, আমাকে গলার চেইন, দামি ফোন, দামি দামি জামা কাপড়, আরো কত কি দিয়েছে। তুমি তো আমাকে ভালোবেসে বিয়ে করছো, আমার টাকা পয়সা কেনা। তাহলে এখন কেন এমন করছো? আসলে তুমি চাও কি? আমি তোর কাছে ডিভোর্স চাই। আমি আর তোর সাথে থাকতে চাই না। ডিভোর্স দিলে তুমি খুশি হবে? হুম, আমি অনেক খুশি হব। আমি আমার বসকে বিয়ে করব। তার আছে টাকা পয়সা, বাড়ি গাড়ি। তোর থেকে বস অনেক ভালো। ঠিক আছে, তোমার কাছে ডিভোর্স পেপার পৌঁছে যাবে। তবে মনে রেখো, আমার দরজা তোমার জন্য চিরজীবন বন্ধ থাকবে। আমার কাছে আসতে চাইলেও আমি তোমাকে আর মেনে নিব না। সেটা কোনো দিন হবে না। দেখতে দেখতে আজ 2 বছর চলে গেল। এখন আমি নিজেদের অফিস দেখাশোনা করি। আপনারা হয়তো ভাবছেন আমি নিজেদের অফিস বললাম কেন। আসলে আমার বাবা একজন বিজনেসম্যান। আমার পরিবারে আমি, মা বাবা আর একটা বড় বোন আছি। আর সাদিয়ার মা নেই, তার বাবা দ্বিতীয় বিয়ে করে এবং সাদিয়ার সৎ মা ভালো না। সাদিয়াকে জোর করে বিয়ে দিতে চাইছিল একটা খারাপ ছেলের কাছে। আমি সাদিয়াকে কলেজ লাইফ থেকে ভালোবাসি, তাই আমি সাদিয়াকে কাজী অফিসে বিয়ে করে বাসায় নিয়ে আসি। কিন্তু বাবা আমাদের মেনে নেয়নি, কারণ সাদিয়ারা ছিল গরিব। বাবা বলেছে আমি যদি সাদিয়াকে ভুলে যেতে পারি তাহলে আমাকে বাসায় থাকতে দিবে, আর না হলে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলছে। আমি আমার ভালোবাসাকে ছেড়ে দিতে পারবো না, তাই সাদিয়াকে নিয়ে বাসা থেকে বেরিয়ে আসি। তারপর একটা বাসা নিয়ে দুজনে থাকতে লাগলাম। আমার কাছে যা টাকা ছিল সব শেষ হয়ে গেছে। এভাবে তো আর চলবে না, তাই অনেক কষ্টে একটা অফিসে চাকরি নেই আমি। দেখতে দেখতে 2 মাস চলে যায়, কিন্তু আমার যে বেতন তা দিয়ে কোনো রকম চলে যায়। তাই সাদিয়া বলল সেও নাকি অফিসে চাকরি করবে। আমি আর না করলাম না, বাসায় একা একা বসে থেকে তারপর সে একটা অফিসে চাকরি নেয়। এরপর কি হলো আপনারা তো জানেন। সাদিয়া আমাকে ছেড়ে যাওয়ার পর আমি নিজের বাসায় চলে আসি। এসে বাবা মার পায়ে পড়ে ক্ষমা চাইছি। আমার ভুল হয়ে গেছে, আমাকে তোমরা মাফ করে দাও। তারপর বাবা মা আমাকে মাফ করে দেয়। এরপর থেকে আমি নিজেদের অফিস দেখাশোনা করি। এখন আমি প্রায় সাদিয়ার কথা ভুলেই গেছি। আজকে অফিসে কিছু পদের জন্য লোক নেওয়া হবে, সবার ইন্টারভিউ আমি নিব। তাই সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে গাড়ি নিয়ে অফিসে চলে গেলাম। অফিসের ভিতরে ঢোকার সাথে সাথে সবাই দাঁড়িয়ে আমাকে সালাম দিল। আমি তাদের বসতে বলে নিজের কেবিনে চলে গেলাম। চেয়ারে বসে বসে দুলাভাই তাকে ফোন দিয়ে আমার কেবিনে আসতে বললাম। আসলে দুলাভাই আমাদের অফিসে ম্যানেজারের দায়িত্ব পালন করে। কেমন আছো শালাবাবু? কেবিনে ঢুকে একটা চেয়ার টেনে বসে, এই তো ভালো আছি। সবাই কি আসছে দুলাভাই? সবাই এসে পড়েছে। তাহলে একজন একজন করে আসতে বলো। ওকে, তুমি বসো, আমি পিয়ন চাচাকে বলে দিচ্ছি। বলে রুম থেকে বেরিয়ে গেল। তারপর একজন একজন করে আসতে লাগলো। সবার শেষে একজন মেয়ে বাকি ছিল ইন্টারভিউ নেওয়ার। আমি মাথা নিচু করে একটা ফাইল দেখতেছিলাম। হঠাৎ একটা মেয়ে বলল, মে আই কাম ইন স্যার? ইয়েস কামিং। মেয়েটা ভিতরে ঢুকলো। আমি তার চেহারা এখনো দেখি নাই। মেয়েটা আমার সামনে দাঁড়িয়ে রইল। বসুন, আর সার্টিফিকেটগুলো দেন। এই নেন স্যার। যেই না মেয়েটার দিকে তাকিয়ে সার্টিফিকেট নিব, আমি তো মেয়েটাকে দেখে মোটেও প্রস্তুত ছিলাম না। এ আর কেউ নয়, সাদিয়া। কিন্তু সাদিয়া আগের থেকে অনেক শুকিয়ে গেছে। চেহারার কি অবস্থা করছে। সাদিয়া আমাকে দেখে বলল, রাসেল তুমি? হ্যালো মিস। রাসেল না, স্যার বলবেন। সরি স্যার। তা বসকে বিয়ে করে আবার চাকরির জন্য কেন আসলেন? আমি কাউকে বিয়ে করি নাই। ও, তার মানে বস তোমাকে বিয়ে করবে বলে তোমার সাথে রাত কাটিয়ে তাড়িয়ে দিছে? তুমি সব কি বলছো রাসেল?
বলছি না আমার নাম নেবেন না, শুধু স্যার বলবেন। আপনি আসতে পারেন, আপনার চাকরি হবে না। সাদিয়া চেয়ার থেকে উঠে এসে আমার পা জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, স্যার এই চাকরিটা আমার খুব দরকার, তা না হলে আমায় রাস্তায় নামতে হবে। তাহলে বসকে ছেড়ে চলে আসলেন কেন? উনি আজ 1 বছর আগে মারা যায়। এরপর ওনার ব্যবসা প্রতিষ্ঠান নিলামে বিক্রি হয়ে যায়। তারপর ওখান থেকে এসে একটা বাসা ভাড়া নিয়ে থাকি। মানুষের বাসায় কাজ নিচ্ছিলাম, কিন্তু তাদের বাসার ছেলেরা আমার শরীরের দিকে তাকিয়ে থাকে, তাই বাসা বাড়ি আর কাজ করি নাই। গার্মেন্টসে চাকরি নিছি, কিন্তু কিছুদিন আগে গার্মেন্টসে আগুন লাগে। তারপর 1 মাস বসে থাকলাম, ঠিকভাবে একবেলা ভাত পর্যন্ত খেতে পারতাম না। কিছুক্ষণ থেমে আবার বলতে লাগলো, অনেক কষ্টেই দিনটা কেটেছে। একদিন পাড়ার এক ভাই বলল, তোর পড়ালেখা আছে, তুই গিয়ে অফিসে চাকরি কর। কিন্তু আমি বললাম, অফিসে তো চাকরি করতে ঘুষ লাগে, আমি তো তাদের ঘুষ দিতে পারবো না। তখন ভাইয়া বলল, এই অফিসের বস না অনেক ভালো, উনি টাকা নিয়ে চাকরি দেয় না, উনি যোগ্যতা দেখে চাকরি দেয়। তারপর আসলাম ইন্টারভিউ দিতে। এতক্ষণ সাদিয়া কথাগুলো বলতেই চোখের পানি দিয়ে পুরো শরীর ভিজে গেছে। কেমন জানি সাদিয়ার জন্য একটু মায়া হলো, কিন্তু তাকে আরো কষ্ট দিতে হবে। আমি যতটুকু কষ্ট পেয়েছি তার থেকে ওকে আরো বেশি কষ্ট পেতে হবে। আপনাকে আমি চাকরি দিতে পারি, তবে আমার কিছু শর্ত আছে। কি শর্ত বলুন, আমি আপনার সব শর্তে রাজি আছি। আমার এখানে চাকরি করতে হলে আমার কথা মতো চলতে হবে। আমি যখন যা বলবো আপনাকে তাই করতে হবে। অফিসে কারোর সাথে বসে গল্প করা যাবে না। সঠিক টাইমে অফিসে আসতে হবে। ঠিক টাইমে অফিসে আসতে না পারলে বেতন থেকে টাকা কেটে নেওয়া হবে। যদি এসব কিছু অমান্য করেন তাহলে আপনাকে 20 লক্ষ টাকা জরিমানা এবং থানায় ঢুকিয়ে দেওয়া হবে। এবার বলুন, আপনি রাজি? আমি আপনার সব শর্তে রাজি আছি। তাহলে এখানে একটা সই করুন। বলা তো যায় না কোন সময় কথা ঘুরিয়ে নেন। তারপর সাদিয়া সই করে দিল। ঠিক আছে, আপনাকে বেতন দেওয়া হবে 20,000 টাকা করে। এবার আপনি বাসায় চলে যান। কালকে ঠিক টাইমে অফিসে চলে আসবেন, আর অফিস টাইম কিন্তু 9টায়। কথাটা মনে রাখবেন। সাদিয়া মাথা নিচু করে অফিস থেকে বেরিয়ে গেল। তার মানে সাদিয়া এখনো বিয়ে করেনি। নিশ্চয়ই তার বস তাকে ভালোবাসে নাই, ভালোবেসেছে তার শরীরকে। এখন টাকা কোথায় গেল? টাকার জন্য আমাকে ছেড়ে চলে গেছো? আমি তাকে আর কখনো মেনে নিব না। যেই মেয়ে বিয়ের পরে স্বামীকে রেখে অন্য লোকের সাথে প্রেম ভালোবাসা করতে পারে, সেই মেয়েকে কখনো ভালোবাসা যায় না। হঠাৎ পিছন থেকে কে যেন জড়িয়ে ধরলো। আমি তাকিয়ে দেখি রিয়া। এই রিয়া, কি করছো? ছাড়ো, কেউ দেখে ফেলবে। এটা অফিস, কখন কে চলে আসে। তুমি আজকে সকাল আমাকে ফোন দাও নাই কেন? আসলে অফিসের কিছু পদের জন্য লোক নিয়েছিলাম, তাই তোমাকে ফোন দিতে পারি নাই। ঠিক আছে চলো, এখন তো দুপুর হয়ে গেছে, বাইরে গিয়ে দুজনে লাঞ্চ করব। ঠিক আছে চলো। তারপর দুজনে অফিস থেকে বাইরে এসে গাড়ি নিয়ে একটা রেস্টুরেন্টের সামনে গাড়ি থামালাম। গাড়ি থেকে নেমে দুজনে রেস্টুরেন্টে ঢুকলাম। দুজনে খাবার খেয়ে আবার অফিসে চলে আসলাম। রিয়া কিছুক্ষণ থেকে বাসায় চলে গেল। এবার আপনাদের বলি, রিয়া আমাকে ভালোবাসে, কিন্তু আমি তাকে ভালোবাসি না। সত্যি কথা বলতে কি, সাদিয়াকে আমি এখনো ভুলতে পারি নাই। তার জন্য প্রতিদিন রাতে কান্না করি। আজকে তাকে দেখে অনেক খুশি হয়েছি, কিন্তু আগের কথাগুলো মনে পড়তেই রাগ উঠে গেল। বাবা মা রিয়াকে পছন্দ করে রেখেছে আমার জন্য, আমি তো না করে দিছি, কিন্তু রিয়া পাগলামি শুরু করে দিছে। আমি যদি তাকে বিয়ে না করি তাহলে সে আত্মহত্যা করবে। তারপর রিয়াকে আমি বলছি তাকে আমি 6 মাস পরে বিয়ে করব। রিয়াও আমার কথায় রাজি হয়ে গেল, কিন্তু হুটহাট করে সবার সামনে জড়িয়ে ধরে। এটা আমার কাছে ভালো লাগে না। তো যাই হোক, অফিসের কাজ শেষ করে বাইরে এসে গাড়ি নিয়ে বাসায় যেতে লাগলাম। হঠাৎ রাস্তার পাশে চোখ পড়ল। দেখি সাদিয়া রাস্তার পাশে ভ্যান গাড়ি থেকে বাচ্চাদের জন্য জামা কাপড় কিনতে আসে। কিনা শেষ হলে হাঁটতে হাঁটতে কোথায় যেন যেতে লাগলো। আমি তাকে ফলো করে যেতে লাগলাম। যেতে যেতে দেখি সাদিয়া একটা বাসায় ঢুকে গেল। আমি গাড়িটা এক জায়গায় রেখে বাসার পিছন দিকে চলে গেলাম, কারণ বাসাটা ছিল একতলা। পিছন দিকে গিয়ে জানালা দিয়ে ভিতরে তাকিয়ে আমি মোটেও প্রস্তুত ছিলাম না। জানালা দিয়ে তাকিয়ে দেখি সাদিয়া একটা বাচ্চা ছেলেকে বুকের দুধ খাওয়াচ্ছে। তার মানে সাদিয়া অন্য একটা বিয়ে করছে, নাকি তার বসের সাথে অবৈধ সম্পর্ক করার পর বাচ্চা হয়েছে। হতেও পারে যে মেয়ে আমার সাথে মিথ্যা কথা বলতে পারে, সেই মেয়ে এসব করবে না, তার কি প্রমাণ আছে? আমি আর না তাকিয়ে গাড়ি নিয়ে বাসায় চলে আসলাম। কলিং বেল চাপ দেওয়ার পর আম্মু এসে দরজা খুলে দিল। কিরে, এতক্ষণ কোথায় ছিলি? তোর দুলাভাই বলল তুই নাকি অনেকক্ষণ আগে অফিস থেকে বেরিয়েছিস। একটু বন্ধুদের সাথে দেখা করতে গেছি, অনেকদিন হলো তাদের সাথে আড্ডা দেই না, তাই গেলাম। ঠিক আছে, রুমে গিয়ে ফ্রেশ হয়ে আয়, আমি টেবিলে খাবার দিচ্ছি। ঠিক আছে আম্মু, বলে নিজের রুমে চলে আসলাম। এসে ফ্রেশ হয়ে সবার সাথে খাবার খেয়ে রুমে চলে আসলাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে
নাস্তা করে গাড়ি নিয়ে অফিসে চলে গেলাম। অফিসের ভিতরে ঢুকে দেখি সাদিয়া চলে এসেছে। তাকে দেখে মনে হচ্ছে অনেক দৌড় দিয়ে অফিসে এসেছে, কারণ তার পুরো শরীর ঘামে ভিজে গেছে। আমি আমার কেবিনে আসার সময় সাদিয়াকে বললাম আমার কেবিনে আসার জন্য। কিছুক্ষণ পর সাদিয়া অনুমতি নিয়ে কেবিনে আসলো। মিস সাদিয়া, দাঁড়িয়ে কেন, বসুন। না স্যার, আমি এভাবেই ঠিক আছি। আমি বলছি না বসার জন্য? জি স্যার। তা বাচ্চার বাবা কি তোমার বস নাকি অন্য কেউ? আপনি জানলেন কিভাবে আমার বাচ্চার কথা? জেনেছি একভাবে, আমি যেটা বলছি সেটার উত্তর দেন। ওর বাবা নেই, আমার নিজের দোষে তার বাবা আমাকে ছেড়ে চলে যায়। কেন চলে যায় তা কি জানতে পারি? সেটা আমি বলতে পারবো না। আমি আর কোনো কথা না বলে দুলাভাইকে ফোন দিয়ে আমার কেবিনে আসতে বললাম। কিছুক্ষণ পর দুলাভাই আসলো। বলো শালাবাবু, কেন রেখেছো? দুলাভাই, মিস সাদিয়াকে তার কেবিনটা দেখিয়ে দেন। আর এই নিন মিস সাদিয়া, দুটো ফাইল। এগুলো আজকে অফিস ছুটি হওয়ার আগে রেডি করে দিবেন। কিন্তু শালুল। কি হলো মিস সাদিয়া, আমার কথা আপনি শুনতে পান নাই? জি স্যার, শুনতে পেয়েছি। তাহলে বসে আছেন কেন? তাড়াতাড়ি করে রেডি করে দেন। দুলাভাই, তুমি মিস সাদিয়াকে তার কেবিনে নিয়ে যাও। ওকে শালাবাবু। তারপর সাদিয়াকে দুলাভাই সাথে করে নিয়ে গেল। হঠাৎ ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখি রিয়া ফোন দিয়েছে। এই মেয়েটার জ্বালায় ও আর বাঁচলাম না। বলো। কি করে আমার জানটা? অফিসে বসে কাজ করছি। ঠিক আছে, তাহলে তুমি কাজ করো, লাঞ্চের টাইমে ফোন দিবে। ঠিক আছে, বাই। ওকে বাই জান, লাভ ইউ টু। বলে ফোন কেটে দিল। তারপর বসে বসে অফিসের কাজ করতে লাগলাম। আসলে আমি সাদিয়াকে যে 2টা ফাইল দিলাম, ওই 2টো ফাইল 2 দিন লাগবে রেডি করতে। দুলাভাই ফাইল দুটো দেখে কিছু বলতে যাবে, তার আগে আমি দুলাভাইয়ের কথা বন্ধ করে দিলাম। কাজ করতে করতে দুপুরের লাঞ্চের টাইম হয়ে গেছে, তাই ভাবছি বাহির থেকে খেয়ে আসবো। যেই ভাবা সেই কাজ। কেবিন থেকে বেরিয়ে সাদিয়ার দিকে তাকিয়ে আমি অবাক হলাম। দেখি সাদিয়া পুরো ঘেমে গেছে। অফিসে এসি চালু, তারপরও সে ঘেমে গেছে। অফিসের সবাই খাবার খেতে চলে গেছে, কিন্তু সাদিয়া এখনো বসে বসে কাজ করছে। আমি দাঁড়িয়ে না থেকে বাইরে এসে গাড়ি নিয়ে রেস্টুরেন্টে চলে গেলাম। খাবার খেয়ে অফিসে এসে দেখি সাদিয়া এখনো কাজ করতে আছে। চেহারা পুরো শুকিয়ে গেছে। আমি মনে মনে বলতে লাগলাম, এখন কেমন লাগছে মিস সাদিয়া? টাকার জন্য আমাকে ছেড়ে চলে গেছো, এখন সে টাকার জন্য আমার অফিসে চাকরি নিছো। কি ভুল ছিল আমার? কেন আমাকে ছেড়ে চলে গেছো? তো যাই হোক, আমি দাঁড়িয়ে না থেকে আমার কেবিনে ঢুকে তো অবাক হয়ে গেলাম। দেখি রিয়া আমার চেয়ারে বসে আছে। তুমি কখন আসলে? আমাকে তো বলেও আসো নাই। তোমাকে বলেছি না দুপুরে আমাকে ফোন দিতে, তুমি ফোন দাও নাই, তাই তোমাকে ফোন না দিয়ে আমি তোমার অফিসে চলে আসলাম। এসেছো, ভালো করছো। আগে বলো দুপুরে খাবার খেয়েছো? খাবার খেয়ে তারপর তোমার অফিসে আসলাম। তো এখন কি খাবে বলো, চা না কফি? আমি ওইসব কিছু খাবো না, আমি অন্য জিনিস খাবো। বলো কি খাবে, আমি বাহির থেকে এনে দিচ্ছি। আমি যে জিনিস খাবো ওইটা বাইরে যাওয়া লাগবে না, তোমার কাছে আছে। মানে আমার কাছে তো খাওয়ার মতো কিছু নেই। দাঁড়াও, আমি দেখাচ্ছি তোমার কাছে খাওয়ার কি জিনিস আছে। বলে চেয়ার থেকে উঠে আমার কাছে এসে যেই না আমার ঠোঁটে কিস করবে, তখন সাদিয়া দরজায় দাঁড়িয়ে বলল, স্যার, আসতে পারি? আসুন। রিয়া আমাকে ছেড়ে দিয়ে রাগে গজগজ করতে লাগলো। স্যার, এই ফাইলটার এখানে কিছু বুঝতেছি না। না বুঝলে অফিসে কাজ করতে আসলেন কেন? আপনি আগে অফিসে চাকরি করছেন, তো এখন বুঝেন না কেন? আসলে এই জায়গাটার অনেক চেষ্টা করছি, কিন্তু মেলাতে পারি না। ঠিক আছে, আপনি ফাইলটা রেখে অন্য ফাইলটার কাজ করুন। ঠিক আছে স্যার। বলে সাদিয়া যেই না সামনে পা বাড়াবে, হঠাৎ সে মাটিতে পড়ে গেল। আমি আর রিয়া তাকে ধরে সোফায় শুয়ে দিলাম। তারপর ডাক্তারকে ফোন দিলাম। কিছুক্ষণ পর ডাক্তার এসে সাদিয়াকে দেখতে লাগলো। দেখা শেষ হলে আমি ডাক্তারকে বললাম, ডাক্তার, কি হয়েছে ওর? আসলে ঠিক মতন খাওয়া দাওয়া না করার কারণে মাথা ঘুরে পড়ে যায় আর বেশি চিন্তায় থাকে। নিয়মিত খাওয়া দাওয়া এবং শরীরের যত্ন নিলে সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে ডাক্তার, তো এখন কি করব? আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, ওগুলো নিয়মিত খেলে ঠিক হয়ে যাবে। আর বলবেন চিন্তা বেশি যেন না করে। ঠিক আছে ডাক্তার, আমি ওকে সব বলে দিব। তাহলে আমি এখন আসি। বলে ডাক্তার চলে গেল। আমি পিয়নকে ডেকে বললাম 1 প্যাকেট বিরিয়ানি নিয়ে আসতে। আমার কারণে আজ ওর এই অবস্থা। কেন আমাকে ধোকা দিয়ে চলে গেল? আজ যদি তুমি আমাকে ছেড়ে না যেতে, তাহলে দুজনে কত সুন্দর করে সংসার করতাম। আজ তোমার ভুলের জন্য এত কষ্ট করতে হয় তোমাকে। কিছুক্ষণ পর পিয়ন বিরিয়ানি নিয়ে আসলো। রিয়া বিরিয়ানি হাতে নিল। তারপর সাদিয়াকে শোয়া থেকে উঠিয়ে
নিজেতে খাইয়ে দিতে লাগলো। রিয়া মেয়েটা আসলে ভালো, তবে তার যখন তখন জড়িয়ে ধরা আমার ভালো লাগে না। ও আপনাদের তো বলতে ভুলে গেছি, পিয়ন ডাক্তার যে ওষুধ লিখে দিয়ে গেছে ওগুলো সাথে করে নিয়ে আসছে। সাদিয়াকে খাবার খাইয়ে দেওয়ার পর ওষুধ খাইয়ে দিল। আপনি খাওয়া দাওয়া আর এত চিন্তা করেন কেন? আসলে হাতে তেমন টাকা নেই, ঘরে বাজার সদাই কিছু নেই। যে কয় টাকা ছিল ওগুলো দিয়ে বাচ্চার জন্য একটা জামা নিছি আর কিছু খাবার নিছি। সকালে কিছু খেয়ে আসি নাই, তাই হঠাৎ মাথা ঘুরে পড়ে যাই। আপনার স্বামী নেই? আছে। তাহলে স্বামী থাকতে আপনি অফিসে কাজ করেন কেন? আর আপনার কেমন স্বামী স্ত্রীকে অফিসে কাজ করতে পাঠায়? আসলে আমার স্বামী আমার সাথে থাকে না, আমার ভুলের জন্য ও আমায় ছেড়ে চলে গেছে। সে চলে যাওয়ার 1 বছর 2 মাস পর আমার কোলে একটা সন্তান জন্ম নেয়। আপনার স্বামী জানে না ওর যে একটা সন্তান হয়েছে? না, ও জানে না। এখন যদি বলি ওর বাচ্চা এটা, সে কখনো আমায় বিশ্বাস করবে না, কারণ তার বিশ্বাস আমি আগেই ভেঙে দিছি। আচ্ছা মিস সাদিয়া, আপনি এখন বাসায় চলে যান। কিন্তু স্যার, এখনো তো অফিসের টাইম শেষ হয় নাই। ওটা আপনাকে ভাবতে হবে না, আপনি বাসায় চলে যান। রাসেল, তুমি কিছু মনে না করলে ওনাকে কি আমি বাসায় পৌঁছে দেব? ঠিক আছে, তুমি নিয়ে যাও। তাহলে আমি একটা কথা বলি। বলো। আমি বলছি কি, ওনার অগ্রিম মাসের বেতনটা দিয়ে দাও। ঠিক আছে, দিচ্ছি। তারপর সাদিয়ার বেতন দিয়ে দিলাম রিয়ার হাতে। রিয়া আমাকে জড়িয়ে ধরে কপালে চুমু দিল। সাদিয়া মাথা নিচু করে ফেলল। লজ্জা পাওয়ার কিছু নেই সাদিয়া, ওর সাথে আমার বিয়ে ঠিক হয়ে আছে। আরো 5 মাস পরে আমাদের বিয়ে। তোমাকে কিন্তু আগে দাওয়াত দিয়ে রাখলাম। দোয়া করি ম্যাম, আপনার যেন সুখে শান্তিতে সংসার করতে পারেন। ঠিক আছে চলো, তবে আমাকে ম্যাম নয়, আমার নাম ধরে ডাকবে। ঠিক আছে। আসছি কলিজা। এসো। রিয়া আর সাদিয়া আমার কেবিন থেকে বেরিয়ে গেল, কিন্তু আমার একটা জিনিস মাথায় আসছে না। বিয়ের কথা শুনে সাদিয়া কান্না করলো কেন? হয়তো নিজের স্বামীর বিয়ে নিজের চোখের সামনে দেখতে হবে, তাই কান্না করছে। তো যাই হোক, অফিসের কাজ শেষ করে বাসায় চলে আসলাম। তারপর রাতে খাবার খেয়ে রিয়ার সাথে কথা বলে ঘুমিয়ে পড়লাম। এভাবে দেখতে দেখতে আরো 1 মাস চলে গেল। এখন সাদিয়াকে তেমন কষ্ট দেই না। তারপর ও প্রতিদিন অফিসে আসলে দেখি সাদিয়ার চোখগুলো লাল হয়ে থাকে, মনে হয় ঠিকমতো ঘুমায় না। আর রিয়া এখন প্রতিদিন আমার অফিসে আসে, এসে আমাকে জড়িয়ে ধরে কিস করবে, আমার কোলে বসে থাকবে। কিছু বললে বাসায় গিয়ে জিনিস ভাঙা শুরু করে দিবে, তাই কিছু বলি না। ও আপনাদের তো বলতে ভুলে গেছি, আমি সাদিয়াকে ছেড়ে আসার 1 মাস পরে ডিভোর্স পেপার পাঠিয়ে দিয়েছি। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে গাড়ি নিয়ে অফিসে চলে আসলাম। অফিসের ভিতরে ঢুকে সাদিয়ার কেবিনে তাকিয়ে দেখি সাদিয়া এখনো আসেনি, তাই পিয়নকে বলে আসলাম সাদিয়া অফিসে আসলে যেন আমার কেবিনে পাঠিয়ে দেয়। আমি আমার কেবিনে এসে বসলাম। কিছুক্ষণ পর দেখি রিয়া আমার কেবিনে ঢুকে সোজা আমার কোলে বসে গেল আর পুরো চেহারায় চুমু দিতে লাগলো। কি করছো রিয়া? কেউ চলে আসবে। আসলে আসুক, আমি আমার জামাইকে চুমু খাচ্ছি, কার কি যায় আসে। হঠাৎ সাদিয়া আমার কেবিনে ঢুকে গেল, দেখে মনে হচ্ছে অনেক জোরে দৌড়ে আসছে অফিসে। কি ব্যাপার, আপনি বিনা অনুমতিতে আমার কেবিনে ঢুকলেন কেন? আসলে স্যার, অফিসে আসার পর পিয়ন বলল আপনি নাকি পিয়নকে বলেছেন আমি অফিসে আসলে আপনার কেবিনে আসতে বলেছেন, তাই তাড়াহুড়ো করে চলে আসলাম। তাই বলে বিনা অনুমতিতে ঢুকবেন? সরি স্যার। তো আজকে অফিসে আসতে এত লেট কেন? আপনি হয়তো শর্তের কথা ভুলে গেছেন। আসলে স্যার, রিমন খুব অসুস্থ, তাকে হসপিটালে নিয়ে গিয়েছিলাম। ডাক্তার দেখিয়ে আসতে আসতে লেট হয়ে গেছে। রিমন কে? আমার ছেলের নাম রিমন। তা ছেলের এই নাম কে রেখেছে? এটা তার বাবা বলেছে। আমাদের বিয়ে হওয়ার পর তার বাবা বলেছে আমাদের ছেলে হলে নাম রাখবে রিমন, আর মেয়ে হলে সিনথিয়া। তাই তার বাবার কথাই নাম রেখেছি। আমি আর কিছু বলতে পারলাম না, কারণ আমার আর সাদিয়ার বিয়ে হওয়ার পর আমি বলেছি এই নাম রাখতে। তার মানে সাদিয়া বলতে চাইছে রিমন আমার ছেলে। আমি কিছু বলতে যাব তার আগে রিয়া বলল, তুমি কেমন ছেলেকে বিয়ে করেছো? তোমার খোঁজ খবর একবারের জন্যও নেয়নি। তুমি না হয় একটা ভুল করেছো, তাই বলে সে তোমায় ছেড়ে চলে যাবে? আমি যে ভুল করেছি সে ভুলের কখনো কি ক্ষমা হবে কিনা তা আমি জানি না, তবে একটা কথা বলি, তার জন্য এখনো পথ চেয়ে বসে আছি। আমি দোয়া করি আল্লাহ যেন তোমার স্বামীকে তোমার কাছে ফিরিয়ে দেয়, বাচ্চার কথা ভেবে যেন তোমাকে ক্ষমা করে দেয়। তাহলে আমি এখন আসি স্যার, কেবিনে কাজ পড়ে আছে। সাদিয়া কোনো কথা না বলে তার কেবিনে চলে গেল। আমি ভাবতে লাগলাম রিমনের বাবা আমি কেমন করে হব। আমি সাদিয়ার সাথে থাকাকালীন শুনি নাই তো যে সাদিয়া প্রেগনেন্ট, তাহলে আমি কি করে রিমনের বাবা হব? না, আমার মাথায় কাজ করছে না। হঠাৎ রিয়া বলল, তুমি কোথায় হারিয়ে গেলে? তোমাকে আমি ডাকছি, তোমার কোনো রেসপন্স নেই। তেমন কিছু না, তুমি বাসায় চলে যাও।
আমার হাতে কিছু কাজ আছে, কাজ শেষ করে তোমার সাথে ফোনে কথা বলবো। ঠিক আছে, বাই। রিয়া কেবিন থেকে বেরিয়ে চলে গেল। আমি বসে বসে কাজ করতে লাগলাম, কিন্তু কাজে মন বসাতে পারছি না। তাই অফিস থেকে বেরিয়ে এসে গাড়ি নিয়ে একটা পার্কে চলে আসলাম। হঠাৎ পিছন থেকে কেউ একজন বলল। তুমি এখানে কেন? তারপর আমি তার দিকে তাকিয়ে পুরো অবাক হয়ে গেলাম, কারণ এ হচ্ছে স্বাধীন। আপনারা হয়তো ভাবছেন স্বাধীনকে, আসলে স্বাধীন হচ্ছে আমি আগে যে অফিসে কাজ করতাম ওই অফিসে স্বাধীনও কাজ করত। কেমন আছিস? তোকে অনেক দিন পরে দেখলাম। আমি ভালো আছি। তুই তো অফিস থেকে আসার পর আমার আর খবর নেস নাই। তুই কোথায় হারিয়ে গেলি? আসলে আমি অফিস থেকে চাকরি ছাড়ার পর নিজের বাড়ি চলে আসি, তারপর এখন বাবার ব্যবসা প্রতিষ্ঠান দেখাশোনা করি। তাই বলে কোনো যোগাযোগ রাখবি না? আসলে নিজের বাড়িতে আসার পর তেমন কারোর সাথে আর যোগাযোগ করা হয়নি। তা এখন কি করিস? এখন আরেকটা অফিসে চাকরি করি, তবে বেতন বেশি না। ভাবছি এই অফিসের চাকরিটা ছেড়ে দিয়ে আরেকটা অফিসে চাকরি নেব। তাহলে তুই আমাদের অফিসে জয়েন কর। ঠিক আছে, তোর নাম্বার দে, চাকরি ছাড়ার পর তোকে ফোন দিব। তারপর সাদিনকে নাম্বার দিয়ে একটা রেস্টুরেন্টে গিয়ে নাস্তা করে সাদিনকে বিদায় দিয়ে গাড়ি নিয়ে বাসায় চলে আসলাম। কলিং বেল চাপ দেওয়ার পর নাদিয়া দরজা খুলে দিল। আপু, কেমন আছিস? তুই কোন সময় আসলি? দুপুরে আসছি। শুনছি তুই নাকি আজকে অফিস থেকে তাড়াতাড়ি বেরিয়ে গেলি। তা কোথায় ছিলে এতক্ষণ? পুরনো একটা বন্ধুর সাথে ছিলাম, অনেকদিন পর দেখা হলো তাই। তা আমার বড়িটা কোথায়? আপুর মেয়ের কথা বলছি, তার মেয়ের নাম বিথি। আব্বু আম্মুর কাছে আছে, তুই রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে। ঠিক আছে বলে নিজের রুমে চলে আসলাম। এসে ফ্রেশ হয়ে নিচে গেলাম। তারপর বিথির সাথে কিছুক্ষণ দুষ্টুমি করলাম। রাতে সবাই মিলে খাবার খেতে লাগলাম। হঠাৎ আব্বু বলল, আমরা তোর বিয়ে শুক্রবার ঠিক করেছি। আমার তো বিয়ে করার কথা 6 মাস পরে, এখন মাত্র 2টা মাস গেছে। রিয়ার আব্বুর শরীর তেমন ভালো না, তাই রহমান সাহেব বলছে যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা দিয়ে দিতে। আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী শুক্রবার তোদের বিয়ে। আমাকে একটাবার জিজ্ঞেস করার প্রয়োজন ছিল না তোমাদের? এখানে জিজ্ঞেস করার কি আছে? বিয়ে তো আজকে না হয় একদিন করতেই হবে। তাহলে শুক্রবার বিয়ে হলে সমস্যা কোথায়? তোমরা আমার কথা বুঝতে পারছো না। আমাদের আর কিছু বুঝতে হবে না, আমরা যেটা বলছি সেটাই ফাইনাল। আমি আর খাবার না খেয়ে রুমে চলে আসলাম। আমাকে একটাবার জিজ্ঞেস করার প্রয়োজন করলো না, কিন্তু আমি তো এখনো সাদিয়াকে মন থেকে মুছে ফেলতে পারছি না। কি করব কিছুই মাথায় ঢুকছে না। হঠাৎ মোবাইল ফোনটা বেজে উঠল। মোবাইলের দিকে তাকিয়ে দেখি রিয়া ফোন দিয়েছে। ফোন ধরার পর রিয়া বলল, কি করে আমার জামাইটা? তুমি কি কিছু শুনেছো? শুনেছি। আগামী শুক্রবার আমাদের বিয়ে। আমি তো অনেক খুশি, তোমাকে সারা জীবনের জন্য পেতে যাচ্ছি। তোমাকে আমি কি বলেছিলাম? আমরা 6 মাস পর বিয়ে করব। আর এখন তুমি রাজি হলে কেন? বাবার শরীরটা তেমন ভালো নেই, কোন সময় কি হয়ে যায়, তাই বাবার ইচ্ছে আমার বিয়েটা যেন দিয়ে যেতে পারে। এখানে আমি আর না করি নাই। তুমি কি খুশি হও নাই? ঠিক তা না, আমি এত তাড়াতাড়ি বিয়ে করতে চাচ্ছি না। কোনোভাবেই কি বিয়েটা আটকানো যায় না? না, আমি আর তোমাকে ছেড়ে থাকতে পারছি না। এই বিয়ে আমি আটকাতে পারবো না। তাহলে আর কি করার? বলে ফোন কেটে দিয়ে ভাবতে লাগলাম, সাদিয়ার কথাগুলো ভাবতে লাগলাম। রিমন কি সত্যি আমার ছেলে, নাকি অন্য কারো? সাদিয়ার চেহারা দেখে বোঝা যাচ্ছে সে মিথ্যা কথা বলছে না। আমি আর কিছু ভাবতে পারছি না। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে নামলাম। দেখি সবাই টেবিলে আমার জন্য অপেক্ষা করছে। আমি কোনো কথা না বলে বেরিয়ে আসতেই আব্বু বলল, কোথায় যাচ্ছিস? অফিসে যাচ্ছি। নাস্তা করবি না? বাহির থেকে খেয়ে নিব। ঠিক আছে যাও, আর অফিসের সবাইকে বিয়ের দাওয়াত দিয়ে দিবে, আর অফিস 3 দিন বন্ধ দিয়ে দিবে। হুম। আর কোনো কথা না বলে বাহিরে এসে গাড়ি নিয়ে অফিসে যেতে লাগলাম। না জানি সাদিয়া আমার বিয়ের কথা শুনলে কি করবে। অনেক ভেবেছি, আর না, আমি রিয়াকে বিয়ে করব। সাদিয়া যদি টাকার জন্য আমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করতে পারে, তাহলে আমি কেন রিয়াকে বিয়ে করতে পারবো না? তারপর একটা রেস্টুরেন্টে ঢুকে নাস্তা করে অফিসে চলে গেলাম। সবাই আমাকে দেখে দাঁড়িয়ে গেল। সাদিয়ার দিকে তাকিয়ে দেখি আজকেও সাদিয়ার চোখ লাল হয়ে আছে। আমি তার থেকে চোখটা সরিয়ে নিজের কেবিনে চলে আসলাম। তারপর দুলাভাইকে ফোন দিয়ে বললাম সবাইকে হলরুমে নিয়ে যেতে। কিছুক্ষণ পর দুলাভাই আমার কেবিনে আসলো। শালাবাবু, সবাইকে হল রুমে নিয়ে গেলাম, এবার তুমি আসতে পারো। ঠিক আছে দুলাভাই, আপনি যান, আমি আসতেছি। দুলাভাই কেবিন থেকে বেরিয়ে গেল। আমি আর বসে না থেকে হলরুমে চলে আসলাম। তারপর সবার উদ্দেশ্যে বলতে লাগলাম, আপনারা হয়তো ভাবছেন আপনাদের সবাইকে কেন হলরুমে নিয়ে আসলাম। জি স্যার, বলুন কেন ডেকেছেন?
আসলে আগামী শুক্রবার আমার বিয়ে, তাই বিয়ে উপলক্ষে 3 দিন অফিস বন্ধ থাকবে। আর সবাইকে আমার বিয়ের দাওয়াত রইল। সবাই আমাদের বাসায় চলে আসবেন। সবাই আমাকে অভিনন্দন জানালো। সাদিয়ার দিকে তাকিয়ে দেখি মাথা নিচু করে আছে, হয়তো কান্না করছে। সবাই বেরিয়ে গেল। আমি সাদিয়াকে বললাম, মিস সাদিয়া, আপনি কিন্তু অবশ্যই আসবেন, আর রিয়াকে বউ সাজানোর দায়িত্ব কিন্তু আপনার। ঠিক আছে স্যার, আমি চেষ্টা করব যাওয়ার জন্য। চেষ্টা না, আপনাকে আসতে হবে ঠিক আছে স্যার। বলে দৌড়ে হলরুম থেকে বেরিয়ে গেল। অনেক কষ্ট হচ্ছে তাই না? তুমিও আমাকে ছেড়ে চলে যাওয়ার পর আমারও অনেক কষ্ট হয়েছে। এখন কেন কষ্ট পাচ্ছ? টাকাওয়ালা দেখে চলে গেছো, এখন সে টাকার জন্য নিজের স্বামীর অফিসে চাকরি করছো। তোমাকে তো আমি মন থেকে ভালোবেসেছি, তাহলে কেন আমাকে ছেড়ে চলে গেলে? হলরুম থেকে বেরিয়ে নিজের কেবিনে চলে গেলাম। আসার সময় দেখলাম সাদিয়া মাথা নিচু করে বসে আছে। দেখতে দেখতে একদিন চলে গেল। আজ আমার গায়ে হলুদ। মার্কেট থেকে কিছু কেনাকাটা করে বাসার ভিতরে ঢুকতেই দারোয়ান আমাকে ডাক দিল। আমি গাড়ি পার্কিং করে দারোয়ান চাচার কাছে আসলাম। কেন ডেকেছো চাচা? রাসেল বাবাজি, একটা মেয়ে এসে এই খামটা তোমাকে দিতে বলল। তুমি মেয়েটাকে চিনতে পেরেছো? নামটাম কিছু জিজ্ঞাসা করছো? না বাবা, আমি এসব কিছু জিজ্ঞেস করতেই পারিনি, তার আগেই মেয়েটা চলে গেল। আচ্ছা ঠিক আছে, আমি রুমে গেলাম বলে বাসার ভিতরে চলে আসলাম। তখন আম্মু বলল, কিরে, কোথায় গিয়েছিলি? আম্মু, কিছু মার্কেট করতে গিয়েছিলাম। ঠিক আছে, ফ্রেশ হয়ে রেডি হয়ে আয়। কখন মেহেদি লাগাবো? সবাই তোর জন্য বসে আছে। ঠিক আছে আম্মু, আমি রেডি হয়ে আসতেছি বলে নিজের রুমে চলে আসলাম। রুমে এসে মার্কেটগুলো আর খামটা বিছানায় রাখলাম। তারপর ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে রেডি হতে লাগলাম। হঠাৎ খামটার দিকে চোখ পড়ল। ওপর দিয়ে কিছুই লেখা নেই, কেন জানি মন বলছে খামটা খুলে দেখতে। তাই বিছানায় বসে খামটা খুলে দেখি একটা চিঠি। তারপর আমি চিঠিটা পড়তে লাগলাম। প্রিয় স্বামী, হয়তো ভাবছো তোমাকে স্বামী বললাম কেন, কারণ তুমি এখনো আমার স্বামী। কারণ আমি তোমার ডিভোর্স পেপারে সাইন করি নাই। তোমাকে আজ সব সত্যি কথা খুলে বলছি। সামনাসামনি বললে হয়তো তুমি আমাকে বিশ্বাস করতে না, তাই চিঠি লিখে দিলাম। আমি যখন অফিসে চাকরিতে ঢুকি, তার কিছুদিন পর আমি হঠাৎ অফিসে মাথা ঘুরে পড়ে যাই। তখন অফিসের বস, যাকে তুমি খারাপ বলছো, আমি বলি ওনার মতো ভালো মানুষ হয় না। ওই দিন মাথা ঘুরে পড়ে যাওয়ার সময় বস তার গাড়িতে করে হসপিটালে নিয়ে আসে। তারপর আমাকে কিছু পরীক্ষা করে। পরীক্ষা করার পর ডাক্তার বলল 7 দিন পরে আসতে। তখন বলতে পারবে আমার কি হয়েছে। ওই হসপিটাল থেকে বেরিয়ে বসের গাড়ি করে বাসায় আসার সময় একটা পার্কের পাশে রাস্তায় গাড়ি নষ্ট হয়ে যায়। তখন গাড়িটা ঠিক করতে দেয় রাস্তার পাশের ওয়ার্কশপে। তারপর বস আর আমি কিছুক্ষণ বসে থাকি পার্কের ভেতরে। গাড়ি ঠিক করার পর গাড়ি নিয়ে বস একটা শপিং মলে চলে যায়। তারপর জোর করে আমাকে মার্কেট করে দেয়, সাথে একটা মোবাইল। তুমি হয়তো ভাবছো বস এগুলো আমাকে কেন দিল। আসলে বস আমার কাজ দেখে এগুলো আমাকে দিয়েছে। তারপর 7 দিন পর যখন বস সহ হসপিটালে গিয়ে রিপোর্ট আনতে যাই, তখন ডাক্তার আমাকে কিছু বলছে না, শুধু মাথা নিচু করে আছে। তারপর জোরাজোরি করতে লাগলাম। তারপর ডাক্তার যেটা বলল সেটা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। ডাক্তার বলল আমার মাথায় নাকি একটা টিউমার হয়েছে, আর টিউমারটা এমন জায়গায় হয়েছে এটা নাকি অপারেশন করতে পারবে না। আমি আর দুনিয়ার সামান্য দিনের অতিথি, আর আমি কখনো মা হতে পারবো না। এটা শুনে আমি অনেকটা ভেঙে পড়লাম। তারপর ডিসিশন নিলাম তোমার সাথে আমি খারাপ হয়ে যাব, তাই আমি তোমার খেয়াল রাখা ছেড়ে দিলাম। মাঝরাতে মোবাইল কানে নিয়ে এমনিই হেসে হেসে কথা বলতাম, যাতে তুমি আমাকে সন্দেহ করো। সেদিন রাতে বস ফোন দিয়ে বলল সিলেটে নাকি বিদেশ থেকে ডাক্তার এসেছে, সকালে ভোরে ভোরে রওনা দিবে। একবার ওনাকে দেখাই, দেখি উনি কি বলে। আমি না করেছিলাম। তারপর ওনার জোরাজোরিতে সকালে ঘুম থেকে তোমাকে না বলেই বসের সাথে সিলেটে চলে গেলাম। সিলেটে গিয়ে বিদেশ থেকে আসার ডাক্তারের কাছে দেখালাম। উনি আমাকে দেখে বলল আমার অপারেশন করতে পারবে, তবে বাঁচার সম্ভাবনা 10%। তারপর বস বলল অপারেশন করবে। তারপর ডাক্তার 7 দিন পর যেতে বলল। এরপর ঢাকায় এসে তোমার সাথে ওই কথাগুলো বলি, আমি অপারেশন করলে আমি বাঁচবো না, তাই তুমি যেন আমাকে ভুল বুঝে চলে যাও এবং নতুন জীবন শুরু করো। এই কারণে তোমার কাছে আমি খারাপ হয়েছি। সত্যিটা বললে তুমি আমার জন্য চিন্তা করতে, আমি তা চাই না। এর কয়েকদিন পর আবার সিলেটে চলে গেলাম। আমার অপারেশন হইতে সব খরচ বস চালিয়েছে। সিলেটে যাওয়ার 5 দিন পর আমার অপারেশন করে। আল্লাহর রহমতে আমার 2 দিন পর জ্ঞান ফিরে আসে। সেদিন আমি বেঁচে যাই। আমার সুস্থ হতে প্রায় 2 মাস লেগে গেছে। তারপর ঢাকায় এসে তোমাকে অনেক খুঁজেছি, কিন্তু তোমাকে পাইনি। তোমার বাসায় যেতে চেয়েছিলাম, কিন্তু পরে মনে পড়লো তোমার বাবা তো আমার কারণে তোমাকে ঘর থেকে বের করে দিয়েছে, তাই তোমার ভালোর জন্য আর তোমার বাসায় যাইনি। এখন তুমি বলবে তাহলে বাচ্চা কোথা থেকে আসলো? আসলে এই বাচ্চা আমার না, আমি তোমার কাছে মিথ্যা বলেছি। এই বাচ্চার বাবা হচ্ছে আমার অফিসের বস। বসের স্ত্রী রিমনকে জন্ম দিয়ে মারা যায়।
তারপর সে বাচ্চা আমি লালন পালন করি। তার কিছুদিন পরই বস মারা যায়। আসলে বস তার বউকে অনেক ভালোবাসতো। তার বউয়ের চিন্তায় সেও স্ট্রোক করে মারা যায়। তারপর আমি রিমনকে লালন পালন করি। একটা খালার বাসায় থেকে অনেক জায়গায় চাকরি ইন্টারভিউ দিছি, কিন্তু কোথাও চাকরি হয় নাই। তারপর খালার সাথে বাসায় বাড়িতে কাজ নিই। তারপর কি হলো তুমি তো জানো। তারপর যখন অফিসে ইন্টারভিউ দিতে যাই তখন তোমাকে দেখতে পাবো আমি কল্পনাও করতে পারিনি। মন চাইছে তোমাকে জড়িয়ে ধরি, কিন্তু অতীতের কথা মনে পড়েই আর ধরি নাই। প্রথম দিন দেখি একটা মেয়ে তোমার কেবিনে ঢুকলো। তখন পাশের একটা ছেলে জিজ্ঞেস করলাম মেয়েটাকে। তখন সে যেটা বলল আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। ও বলেছে তোমার আর রিয়ার বিয়ে ঠিক হয়ে আছে। আমি মনে করেছি তোমাকে যখন পেয়েছি তাহলে আবার আপন করে নিব, সব সত্যি বলে দেব। কিন্তু যতবার তোমার কাছে যাব ততবার রিয়া অফিসে চলে আসে। এর কিছুদিন পর যখন তুমি বললে তোমার বিয়ে, আমি তখন কি করব ভেবে পাচ্ছি না। তখন সিদ্ধান্ত নিলাম আমি আর এখানে থাকবো না, অনেক দূরে রিমনকে নিয়ে চলে যাব। আমি নিজের চোখে তোমার বিয়ে দেখতে পারবো না, তাই অনেক দূরে চলে গেলাম। আমাকে খুঁজেও পাবে না। তুমি রিয়াকে নিয়ে সংসার করো। আমি দোয়া করি আল্লাহ যেন তোমাদের দুজনকে সারা জীবন একসাথে রাখে। এতে তোমার হতভাগা স্ত্রী। আমি পুরো পড়ে চোখের পানি ফেলতে ফেলতে জামা কাপড় ভিজিয়ে ফেলেছি। এ আমি কি করলাম? একটা নির্দোষ মেয়েকে খারাপ বললাম? আমি কি করে পারলাম এমনটা করতে? আমি কোনো রকম চোখের পানি মুছে একটা জামা গায়ে দিয়ে বাসা থেকে বেরিয়ে গাড়ি নিয়ে সাদিয়া যেখানে থাকতো সেই বাসায় গেলাম। কিন্তু গিয়ে দেখি বাসায় তালা মারা। সাদিয়াকে খুঁজতে লাগলাম পুরো শহরে। হঠাৎ একটা ট্রাক এসে আমার গাড়িটাই মেরে দিল। আমার গাড়িটা একটা গাছের সাথে বাড়ি খায়। তারপর আর আমার কিছু মনে নেই। দেখতে দেখতে 3 বছর চলে গেল। আপনারা হয়তো ভাবছেন এই 3 বছরে কি হলো। আসলে আমি অ্যাক্সিডেন্ট হওয়ার পর 2 বছর কোমায় ছিলাম। আমার মাথায় অনেক জোরে আঘাত লাগে। 2 বছর পর যখন কোমা থেকে ফিরিয়ে আসি, তারপর এই বছর ধরে সাদিয়াকে খুঁজতে লাগলাম। অনেক জায়গায় খুঁজেছি সাদিয়াকে, কিন্তু কোথাও পাইনি। কোমা থেকে আসার পর 6 মাস খুঁজেছি। তারপর থেকে অফিস দেখাশোনা করি। অফিসের ফাঁকে ফাঁকে বিভিন্ন জায়গায় খুঁজতে বের হই। এখন আপনারা বলবেন রিয়ার কি হলো। আসলে রিয়া 2টা বছর আমার সেবা যত্ন করেছে। মেয়েটা আমাকে সত্যি অনেক ভালোবাসে, কিন্তু আমি সাদিয়াকে ছাড়া কিছু ভাবতে পারছি না। বাবা মা অনেকবার বলেছে রিয়াকে বিয়ে করতে, আর রিয়াও জেনে গেছে সাদিয়া আর আমার সম্পর্কের কথা। তো যাই হোক, বিকালে অফিস শেষে বাসায় চলে আসলাম। গাড়ি পার্কিং করে দরজায় কলিং বেল চাপ দিলাম। রিয়া এসে দরজা খুলে দিল। আসলে রিয়া এখন আমাদের বাড়িতে থাকে, আগের মতো আর পাগলামি করে না। কি ব্যাপার, আজকে তুমি এত তাড়াতাড়ি আসলে যে? আজকে আর সাদিয়াকে খুঁজতে গেলাম না, তাই বাসায় চলে আসলাম। না জানি সাদিয়া আপু কোথায় আছে, কিভাবে আছে, কি করছে কে জানে। প্রতিদিন নামাজ পড়ে দোয়া করি আল্লাহ যেন তোমার সাদিয়াকে ফিরিয়ে দেয়। রিয়া, তুমি তো আমার সবকিছু জেনে গেছো, তারপরও কেন এখানে পড়ে আছো? আমার এই মনে শুধু সাদিয়া থাকবে। আমি অন্য কাউকে এই মনে জায়গা দিতে পারবো না। আমি তোমাকে অনেক ভালোবাসি রাসেল, তোমাকে না দেখে থাকতে পারবো না। তোমাকে নাই পেলাম, তবে তোমাদের বাড়ি থেকে যেতে বলো না, আমি না হয় কাজের মেয়ে হয়ে থাকবো। এ তুমি কি বলছো? তুমি এ বাড়িতে সারা জীবন থাকো, কোনো সমস্যা নেই, তবে তোমার তো একটা ভবিষ্যৎ আছে। কতদিন এভাবে পড়ে থাকবে? তুমি যেমন সাদিয়াকে তোমার মনে জায়গা দিয়েছো, তেমন আমার এই মনে তোমাকে জায়গা দিয়েছি। আমি তোমাকে ছেড়ে অন্য কোথাও থাকতে পারবো না। তুমি আমাকে বিয়ে করে কখনো সুখী হতে পারবে না। আমি বলি তুমি অন্য কাউকে বিয়ে করো। আমি আর কখনো বিয়ে করব না। যদি বিয়ে করতে হয় তোমাকে করব, আর না হয় চিরকুমারী থাকবো। রিয়া, এসব পাগলামি করো না। সহজ সরল মানুষগুলো আঘাত পেতে পেতে একদিন ঠিকই পরিবর্তন হয়ে যায়। সুখের আকাশটা আজ রাতের মতো কালো, সাজানো স্বপ্নগুলো হয়ে গেল এলোমেলো। ঠিক আছে, আমি রুমে যাচ্ছি। আব্বু আম্মু কোথায়? ওনারা রুমে আছে, তুমি গিয়ে ফ্রেশ হয়ে নাও। রুমে এসে ফ্রেশ হয়ে নিলাম। রাতে খাবার খেতে গেলাম, তখন আব্বু বলল, কত আর এভাবে সাদিয়াকে খুঁজবি? আমি বলি কি, তুই রিয়াকে বিয়ে করে নে। আজ 3টা বছর কেটে গেছে, এখনো সাদিয়াকে পাস নাই। তুই বাবা আর না করিস না। মেয়েটা তোর জন্য 3টে বছর অনেক কষ্ট করেছে, আমাদের অনেক খেয়াল রেখেছে। তুই রাজি হয়ে যা বাবা। ঠিক আছে, আমাকে কিছুদিন সময় দাও, আমি ভেবেচিন্তে বলছি। বলে খাবার খেয়ে রুমে চলে আসলাম। এভাবে দেখতে দেখতে আরো 10 দিন চলে গেল। হঠাৎ অফিসের একটা কাজের জন্য সিলেটে যেতে হবে, যশোর যেতে হবে। যশোরের কথা শুনে আমার একটা কথা মনে পড়ে গেল। সাদিয়া বলেছে তার এক বান্ধবী যশোর থাকে। সাদিয়ার ইচ্ছে ছিল তার বান্ধবীর সাথে দেখা করার, কিন্তু কাজের চাপের কারণে আর যাওয়া হয়নি। কিন্তু আমি তার বান্ধবীকে কখনো দেখিনি, তাহলে কিভাবে চিনবো? দেখি কাজের ফাঁকে খুঁজে পাওয়া যায় কিনা। না পেলে কি আর করার, রিয়াকে বিয়ে করতে হবে। তো সকালে রেডি হয়ে বাসার সবাইকে বলে গাড়ি নিয়ে বের হয়ে গেলাম। প্রায় 5-6 ঘন্টা পর যশোর এসে পৌঁছালাম। একটা হোটেলে উঠলাম। রুমে এসে ফ্রেশ হয়ে দুপুরের খাবারের জন্য বাইরে গেলাম। হোটেলেও খাওয়া যায়,
অর্ডার দিলে রুমে দিয়ে যায়, কিন্তু বাইরে যাচ্ছি সাদিয়াকে খোঁজার জন্য। একটা রেস্টুরেন্টে ঢুকে খাবার খেয়ে বাইরে আসলাম। গাড়ি নিয়ে বের হলাম না, বাইরে এসে দেখি একটা পার্ক দেখা যায়, তাই পার্কে চলে গেলাম। চারপাশে দেখতে লাগলাম কত কাপল জোড়া হয়ে বসে আছে। হঠাৎ একটা বাচ্চা ছেলের দিকে চোখ পড়লো। দেখি বাচ্চাটা অনেক সুন্দর, কি সুন্দর একা একা খেলা করছে। ছেলেটাকে দেখে বোঝা যায় 4 বছরের বাচ্চা, তাই দাঁড়িয়ে না থেকে তার কাছে গেলাম। তোমার নাম কি বাবু? আমি বাবু না, আমি কত বড় হয়ে গেছি। ওমা তাই? তা তোমার নাম কি? জাহিদ হাসান রিমন। নামটা শুনে কেমন বুকটা কেঁপে উঠল। রিমন নাম তো সাদিয়ার বসের ছেলের নাম ছিল, তাহলে কি সেই রিমন? তখন আমি তাকে আবার বললাম, তা তুমি কার সাথে এসেছো? আমার ফুপির সাথে। কোথায় তোমার ফুপি? ফুপি আমার জন্য আইসক্রিম আনতে গেছে। ও, তোমার আম্মু কোথায়? মু অফিসে গেছে। হঠাৎ পিছন থেকে একটা মেয়ে বলল, এই নাও রিমন তোমার আইসক্রিম। ফুপি তুমি এসেছো, দাও আমার আইসক্রিম। মেয়েটা রিমনকে আইসক্রিম দিল। আমাকে দেখে বলল, আপনি কে? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। জি আমি রাসেল, আমি ঢাকা থেকে এসেছি। এখানে একটা অফিসে কিছু কাজ ছিল, তাই আসা আর কি। ও, আমি মিম, বর্তমানে একটা অফিসে কাজ করি, আর আমার স্বামী অন্য একটা অফিসে চাকরি করে। আজকে শরীরটা ভাল লাগছে না, তাই অফিসে যাইনি। রিমন বাহানা ধরলো সে একটু বাইরে ঘুরতে যাবে, তাই তাকে নিয়ে পার্কে আসলাম। আচ্ছা, রিমনের বাবা কোথায়? ও তো বলল ওর মা অফিসে চাকরি করে, তাহলে বাবা কোথায়? ওর বাবা থেকেও নেই। মানে? আমি এখন কিছু বলতে পারবো না, আমার বাসায় যেতে হবে। রিমনের মা আর আমার স্বামী অফিস থেকে আসার সময় হয়ে গেছে, আপনাকে অন্য এক সময় বলবো। আর কোনো কথা না বলে মিমে রিমনকে নিয়ে চলে গেল। আমার কেমন জানি মনে হচ্ছে এই সেই রিমন। আর কিছু না ভেবে হোটেলে চলে আসলাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাইরে এসে গাড়ি নিয়ে যে অফিসে কাজের জন্য আসলাম সেই অফিসে চলে গেলাম। অফিসের ভিতরে ঢুকে পিয়নকে বললাম, বসের কেবিন কোনটা? পিয়ন আমাকে বসের কেবিন দেখিয়ে দিল। আমি বসের কেবিনের সামনে গিয়ে দাঁড়ালাম আর বললাম, আসতে পারি ভিতরে? আরে রাসেল সাহেব যে, আসুন। আমার কত বড় সৌভাগ্য আপনার মতো একজন বিজনেসম্যানের সাথে কাজ করব। আপনি আমার থেকে বড়, সো আমাকে আপনি না করে তুমি করে বললে খুশি হব। ওকে ঠিক আছে, তা বলো চা না কফি কোনটা? চা হলে চলবে। তারপর তিনি পিয়নকে ডাক দিলেন, 2টা চা নিয়ে আসতে বললেন। কিছুক্ষণ পর পিয়ন চা দিয়ে গেল। দুজনে চা খেতে খেতে কাজের সম্বন্ধে কথা বললাম। সবকিছু ঠিক করে কেবিন বাইরে আসতেই ঠাস একটা মেয়ের সাথে ধাক্কা খেয়ে পড়ে গেলাম। আমি তাড়াতাড়ি উঠে গেলাম। মেয়েটাও উঠিয়ে শাড়ি ঠিক করতে লাগলো। এখনো মেয়েটার চেহারা দেখি নাই, কারণ মেকআপ পরে আছে। সরি, আমি খেয়াল করি নাই। মেয়েটা আমার দিকে তাকিয়ে আছে। চোখের দিকে তাকিয়ে দেখি চোখ দিয়ে পানি পড়ছে। আমার কেমন যেন চেনা চেনা লাগছে। আমি আবার বললাম, আপনি কান্না করছেন কেন? চোখে কি যেন পড়েছে। ওর কণ্ঠ কেমন যেন চেনা চেনা লাগছে। ও আচ্ছা, আপনি অফিসে মেকআপ পরে থাকেন সব সময়? আমার এই চেহারা শুধু আমার স্বামী ছাড়া আর কেউ দেখতে পারবে না। আপনার স্বামী কোথায়? আর আপনার নাম কি? আমার মৃত্যু, আমার স্বামী আর এটা বিয়ে করছে, সে আমার সাথে থাকে না। আপনি? আমি রাসেল, একটা কাজের জন্য এই অফিসে আসা। আপনার বউ বাচ্চা তারা? আমার বউ আমার ভালোর জন্য আমাকে ছেড়ে চলে গেছে। তারপর আপনি বিয়ে করছেন না? আমার জীবনে সাদিয়া ছাড়া অন্য কেউ আসবে না। ওকে আজ 1 বছর ধরে খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। আপনার বউ আপনাকে ছেড়ে গেছে আজ 1 বছর হয়েছে? না, আজ 3 বছর। তাহলে 2 বছর কি হয়েছে আপনার? তাহলে শুনুন। তারপর সবকিছু খুলে বললাম। দেখি মেয়েটা বারবার চোখের পানি মুছতে আসছে। আপনি কান্না করছেন কেন? আপনার কথাগুলো শুনে। আচ্ছা, পরে কথা বলবো, আমি এখন যাই। এখন কোথায় যাবেন? এখানে একটা হোটেলে উঠেছি, কাজ শেষ হলে ঢাকায় ফিরে যাব। ও আচ্ছা, ঠিক আছে, যান। আমি আর কোনো কথা না বলে হোটেলে চলে গেলাম। তারপর ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেয়ে একটা ঘুম দিলাম। বিকেলে ঘুম থেকে উঠতে দেখি একটা মেয়ে আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। চুলের জন্য মেয়েটার চেহারা দেখা যায় না। আমি আস্তে করে যেই না চুলগুলো মুখের সামনে থেকে সরিয়ে চেহারা দেখলাম, তার চেহারা দেখে আমি মোটেও প্রস্তুত ছিলাম না। কি ভাবছেন সাদিয়া? আরে না, রিয়া। রিয়া কখন আসলো? তার চেয়ে বড় কথা হলো, রিয়া আমার রুমে ঢুকলো কিভাবে? আর প্রায় বাড়িতে থাকলে রাতে এসে আমাকে জড়িয়ে ধরে শুয়ে থাকে। আমি অনেকবার রিয়াকে মানা করছি, কিন্তু সে আমার কথা শুনে না। তার নাকি আমাকে জড়িয়ে ধরে শুয়ে থাকতে ভালো লাগে। তারপর থেকে আমি তাকে আর কিছু বলি না। তো যাই হোক, আমি রিয়াকে বুকের উপর থেকে সরিয়ে দিলাম। রিয়ার ঘুমটা ভেঙে গেল। তুমি এখানে কেন?
আর কখন আসলে? আমার রুমে ঢুকলে কিভাবে? আস্তে আস্তে, এতগুলো প্রশ্ন একসাথে করলে কোনটা আগে বলবো? ওকে বলো। বাসার থেকে তুমি চলে আসার পর বাসাটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে। তোমাকে ছাড়া আমি থাকতে পারি না। গতকাল তুমি আঙ্কেল আন্টির সাথে কথা বলার সময় আমি জানতে পারি তুমি এখানে আছো, তাই সকালে কাউকে না বলে সোজা এখানে চলে আসি। তা বুঝলাম, কিন্তু আমার রুমে ঢুকলে কিভাবে? চাবি তো আমার কাছে ছিল। ম্যানেজারকে বলেছি আমি তোমার আত্মীয় এবং তোমার বাবা মা তুমি আর আমি একসাথে ছবি তুলেছি, ওগুলো ম্যানেজারকে দেখিয়েছি। তারপর তিনি এক্সট্রা চাবি দিয়ে দরজা খুলে দিল। আসবে যখন তাহলে আমি আসার সময় বলো নাই কেন? তাহলে দুজনে একসাথে আসতাম। বলি নাই বেশ করেছি, আমার অনেক খিদে লেগেছে, তুমি খাবার নিয়ে আসো, আমি ফ্রেশ হয়ে আসছি। চলো বাইরে গিয়ে রেস্টুরেন্টে খাবার খাবে আর সিলেট শহরটা ঘুরে দেখবে। আসলে বাইরে গেলে সাদিয়াকে খুঁজতে পারবো, তাই বললাম। ঠিক আছে, আমি ফ্রেশ হয়ে আসছি, আমি আসার পর তুমি ফ্রেশ হবে। বলে রিয়া ওয়াশরুমে চলে গেল। কিছুক্ষণ পর রিয়া ফ্রেশ হয়ে বের হলো। তারপর আমি ঢুকে ফ্রেশ হয়ে এসে দুজনে হোটেল থেকে বেরিয়ে গাড়ি নিয়ে একটা রেস্টুরেন্টে চলে গেলাম। রেস্টুরেন্টে ঢুকে একটা টেবিলে চেয়ার টেনে বসলাম। রিয়া আমার পাশে একটা চেয়ার টেনে বসলো। রিয়া তার মতো করে অর্ডার দিল। কিছুক্ষণ পর ওয়েটার খাবার দিয়ে গেল। দুজনে খেতে লাগলাম। হঠাৎ একটা টেবিলে চোখ পড়লো। দেখি অফিসের সেই মেয়েটা আমার দিকে তাকিয়ে আছে। আপনারা হয়তো ভাবছেন আমি কি করে চিনলাম। আসলে মেয়েটা সেই অফিসের ড্রেস পরা অবস্থায় আছে, তাই চিনতে ভুল হয় নাই। রিয়া তুমি একটু বসো, আমি আসছি। কোথায় যাচ্ছ তুমি? এসে বলবো। বলে মেয়েটার কাছে চলে আসলাম। আমিও না খালি মেয়ে করছি। সকালে নাম বলছি, এখনই ভুলে গেছি। কি যেন নাম? ও মনে পড়ছে, মিতু। আমি মিতুর সামনে গিয়ে বললাম, আপনি এখানে কারোর জন্য অপেক্ষা করছেন নাকি? না, আসলে আমার এক বান্ধবী আসবে, তার জন্য অপেক্ষা করছি। আপনি এখানে? এখানে খাবার খাওয়ার জন্য এসেছি। সাথে আমার বাবার বন্ধুর মেয়ে রিয়া বাসা থেকে কাউকে না বলে এখানে চলে এসেছে, তাই তাকে সাথে করে নিয়ে আসলাম। সরি রে সাদিয়া, আসতে লেট হয়ে গেছে। না সমস্যা নেই বস। আপনি এখানে? আমি এখানে খাবার খাওয়ার জন্য এসেছি, কিন্তু ওনার নাম মিতু। আপনি তাকে সাদিয়া বললেন কেন? আসলে আমার আরেক নাম সাদিয়া, আমাকে সাদিয়া বলে ডাকে। ওনার সাথে গতকাল পার্কে দেখা হয়েছে, ওখান থেকে চিনি। ও আচ্ছা মিম, রিমন কোথায়? ওকে তো দেখছি না। আসলে ও বাসায় মিমের জামাইয়ের সাথে আছে। আর রিমনকে আপনি চিনেন কিভাবে? গতকাল মিমের সাথে ছিল। তোকে বলছি না রিমনকে নিয়ে বের হতে না? আমার কি দোষ? তোর ছেলে বলেছে আইসক্রিম খাবে, তাই নিয়ে এসেছে। তাহলে রিমন আপনার ছেলে? রিমন আমার ছেলে। তাহলে ওর বাবা কোথায়? আই মিন আপনার স্বামী কোথায়? আমার স্বামী নেই, ওর ভালোর জন্য ওকে ছেড়ে দিয়েছি। কেন? সেটা আমি বলতে পারবো না। ঠিক আছে, ভালো থাকবেন। মিম চল, দেরি হলে রিমন কান্না করবে। ঠিক আছে চল, আর আপনি ভালো থাকবেন। আপনার সাথে কথা বলে অনেক ভালো লেগেছে। আপনারাও ভালো থাকবেন। মিতু আর মিম রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেল। আমার কেন জানি মনে হচ্ছে মিতু আমার কাছে কিছু লুকাচ্ছে। কে এই মিতু? আবার তার নাম সাদিয়াও বলল। আমি চিন্তায় পড়ে গেলাম, এই মিতু কি আমার সাদিয়া? আমি তার চেহারা দেখতে হবে। আপনারা হয়তো বলবেন আমি তার কণ্ঠ শুনে বুঝতে পারলাম না কেন। আসলে তার কণ্ঠ সাদিয়ার মতো লাগছে না, তাই চিনতে পারছি না। আর কোনো কিছু না ভেবে রিয়ার কাছে চলে গেলাম। ওরা কে? আর এতক্ষণ কি কথা বলছো? তেমন কোনো কথা বলি নাই। ওই মেয়েটার সাথে সকালে যে অফিসে কাজের জন্য আসছিলাম, ওখানে কথা হয়েছে, তাই জিজ্ঞেস করতে গেলাম এখানে কি করছো। ও আর কোনো কথা না বলে খাবার খেয়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গাড়ি নিয়ে হোটেলে চলে আসলাম। পরের দিন শুক্রবার ছিল। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাইরে চলে আসলাম হাঁটার জন্য। রিয়া এখনো ঘুমিয়ে আছে। আপনারা এখন বলবেন রাতে রিয়া কোথায় ঘুমাইছে? রিয়া আর আমি এক খাটে ঘুমিয়েছি, কিন্তু মাঝখানে কোলবালিশ দিয়ে। রিয়া রাতে কোলবালিশ সরিয়ে আমাকে জড়িয়ে ধরে শুয়েছিল। আমি তাকে বলছি আরেকটা রুম নেওয়ার জন্য, কিন্তু সে একা ঘুমাবে না। তো যাই হোক, হাঁটতে হাঁটতে হঠাৎ দেখি রিমন একটা বাসার সামনে বল নিয়ে খেলছে, তাই আমি তার কাছে গেলাম। রিমন আমাকে দেখে বলল, কেমন আছেন? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি আঙ্কেল। তুমি এখানে একা একা খেলা করছো কেন? আর এটা কার বাসা? এটা আমাদের বাসা, আমরা এই বাসায় থাকি। তোমার আম্মু আর ফুপি কোথায়? তারা বাসার ভিতরেই আছে, চলুন আমার সাথে। আজকে যাব না, অন্য একদিন যাব। আমি কোনো কথা শুনবো না, আপনি আমার সাথে ভিতরেই যাবেন। রিমনের জোড়াজড়িতে বাসার ভিতরে ঢুকলাম। রিমন আমাকে সোফায় বসিয়ে ভিতরে চলে গেল।
আমি বাসার ভিতরে সবকিছু দেখতে লাগলাম। হঠাৎ কে যেন পিছন থেকে বলল। কে আপনি? আর বাসার ভেতরে কেন আসলেন? তারপর আমি তার দিকে তাকিয়ে যাকে দেখলাম তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরলাম আর পুরো চেহারায় চুমু খেতে লাগলাম। আপনারা কি ভাবছেন সাদিয়া? ঠিকই ধরেছেন, এ আর কেউ নয়, সাদিয়া। আমি কান্না করে দিলাম আর বলতে লাগলাম, সাদিয়া তুমি এতদিন কোথায় ছিলে? আমি তোমাকে অনেক খুঁজেছি কিন্তু কোথাও পাইনি। তুমি আমাকে সত্যিটা বললে না কেন? তুমি জানো না আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি তোমাকে সত্যিটা বলতে চেয়েছি, কিন্তু যখন শুনলাম তোমার আর রিয়ার বিয়ে, তখন আমি অনেক কষ্ট পেয়েছি। তারপর একটা চিঠি লিখে তোমাদের দারোয়ানের কাছে দিয়ে আমার বান্ধবী মিমের কাছে চলে আসলাম, আর এখানে এসে একটা অফিসে চাকরি নিছি। তাহলে তুমি আমার কাছে পরিচয় লুকিয়ে রেখেছো কেন? আমি মনে করছি তুমি আমাকে ভুলে গেছো, কিন্তু অফিসে তোমার কথা শুনে বুঝলাম তুমি আমাকে এখনো ভালোবাসো। তোমাকে জড়িয়ে ধরতে ইচ্ছে হয়েছে, কিন্তু অফিসে থাকার কারণে তাই আর জড়িয়ে ধরলাম না। আমি জানি রিয়া তোমাকে অনেক ভালোবাসে, তাই তোমার কাছ থেকে লুকিয়ে রয়েছি। তুমি ভাবলে কি করে তোমাকে ছাড়া আমি রিয়াকে ভালোবাসবো? আমার এই মনে শুধু সাদিয়া ছাড়া অন্য কেউ আসতে পারবে না। আম্মু, তুমি আঙ্কেলকে জড়িয়ে ধরেছো কেন? আমি সাদিয়াকে ছেড়ে রিমনকে কোলে নিয়ে কপালে চুমু দিয়ে বললাম, আমি তোমার আঙ্কেল না, আমি তোমার বাবা। আজ থেকে আমাকে বাবা বলে ডাকবে। কিন্তু আম্মু তো বললো আমার বাবা নেই। তোমার আম্মু মিথ্যা কথা বলেছে। তুমি এখান থেকে চলে যাও, তুমি রিয়াকে বিয়ে করো, দেখবে তুমি অনেক সুখী হবে। মেয়েটা তোমার জন্য অনেক কষ্ট করেছে। বউ থাকতে আমি অন্য কাউকে বিয়ে করব, এটা তুমি ভাবলে কি করে? আমি কাউকে বিয়ে করতে পারবো না। আমি তোমাকে নিয়ে আবার সংসার শুরু করব। কিন্তু তোমার বাবা মা আমাকে আর রিমনকে কখনো মেনে নেবে না। সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। আমি তোমাকে আর রিমনকে নিয়ে আজই বাসায় চলে যাব। কিন্তু আর কোনো কিন্তু নয়, যাও সবকিছু গুছিয়ে নিয়ে আসো। সাদিয়া আর কোনো কথা না বলে রুমে চলে গেল। তারপর সাদিয়া আর রিমনকে নিয়ে হোটেলে চলে আসলাম। মিম আর মিমের স্বামীকে ধন্যবাদ দিয়ে আসলাম, তাদের কাছ থেকে বিদায় নিয়ে আসলাম। রুমের সামনে এসে দরজা টোকা দিলাম। রিয়া এসে দরজা খুলে দিল। আমার সাথে সাদিয়া এবং রিমনকে দেখে অবাক হয়ে তাকিয়ে আছে। আরে সাদিয়া আপু না, এতদিন কোথায় ছিলে? তুমি জানো তোমাকে খুঁজতে গিয়ে রাসেলের কি হয়েছে? সবকিছু জানি, আর এখন পর্যন্ত বেঁচে আছে তোমার কারণে। তুমি যদি তার সেবা যত্ন না করতে, তাহলে রাসেল এত তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারতো না। আমি আমার কর্তব্য পালন করছি। বাইরে কেন, ভিতরে আসো। আর ওকে? ও আমার ছেলে রিমন। তুমি যাও, সবকিছু গুছিয়ে নাও, আমরা আজকে বাসায় চলে যাব। ঠিক আছে। বলে রিয়া সবকিছু গোছাতে লাগলো। কিন্তু রিয়ার চোখে পানি দেখতে পেলাম। হয়তো আমি সাদিয়াকে ফিরে পেয়েছি এই জন্য, নাকি অন্য কিছু, এখন এসব নিয়ে ভাবা যাবে না। তারপর সবাই গাড়িতে এসে বসলো। রিয়া পিছনের সিটে বসলো আর সাদিয়া আমার সাথে সামনের সিটে বসলো রিমনকে নিয়ে। 5-6 ঘন্টা পর ঢাকায় এসে পৌঁছে গেলাম। বাসার ভিতরে ঢুকে গাড়ি পার্কিং করে সবাই বেরিয়ে দরজার সামনে এসে দাঁড়িয়ে কলিং বেলটা চাপ দিলাম। সাদিয়া আর রিমন আমার পিছনে ছিল। আম্মু এসে দরজা খুলে দিল। আমাদের দেখে আম্মু বলল, কিরে, তোরা হঠাৎ না বলে চলে আসলি যে? আম্মু আমি আমার স্ত্রীকে খুঁজে পেয়েছি। কোথায় তোর স্ত্রী? আমি সামনের থেকে সরে গেলাম। সাদিয়া আম্মুকে সালাম করতে গেলে আম্মু তাকে জড়িয়ে ধরে আর কান্না করে দেয়। এতদিন কোথায় ছিলি মা? আমার ছেলেটা তোকে খুঁজতে কি কত যে কষ্ট পেয়েছে, তুই কি জানিস? আমার ভুল হয়ে গেছে মা, আমি আর কখনো ওকে ছেড়ে যাব না। আমাকে তুমি ক্ষমা করে দাও। মায়ের কাছে ক্ষমা চাইতে হবে না, আমি তোকে অনেক আগে মাফ করে দিয়েছি। আজ আমাদের জন্য এত কিছু হয়েছে, তখন তোদের যদি মেনে নিতাম তাহলে এই দিন দেখতে হতো না। তুই আমাকে ক্ষমা করে দিস মা। ছি ছি আম্মু, আপনি কি বলছেন? মেয়ের কাছে আম্মু কখনো ক্ষমা চায় না। তোমাদের প্রতি আমার কোনো রাগ অভিমান নেই। আচ্ছা ঠিক আছে, তা ছেলেটা কে? রিমনকে দেখে বলল, আম্মু ও আমাদের ছেলে রিমন। সাদিয়া আমার দিকে অবাক চোখে তাকিয়ে আছে। কি? আমার দাদু ভাইকে রেখে আমি এতক্ষণ তোদের সাথে কথা বলছি? দে দাদু ভাইকে আমার কোলে দে। আমি রিমনকে আম্মুর কোলে দিলাম। তারপর সবাই বাসার ভিতরে ঢুকলাম। আম্মু আব্বু কোথায়? তোর আব্বু রিয়ার বাবার সাথে কথা বলতে গেছে। কেন? তোর আর রিয়ার বিয়ের ব্যাপারে। কিন্তু তুই তো এখন সাদিয়াকে পেয়ে গেছিস, তাহলে তোর বাবাকে ফোন দিয়ে চলে আসতে বল। ফোন করতে হবে না, রিয়ার সাথে রাসেলের বিয়ে হবে। সাদিয়া তুমি কি পাগল হয়ে গেছো? তুমি থাকতে আমি রিয়াকে কেন বিয়ে করব? কারণ রিয়া তোমাকে ভালোবাসে। আমি আর রিয়া মিলে তোমার সাথে সংসার করব। প্লিজ তুমি না করো না। বৌমা, এই তুমি কি বলছো? আমি ঠিকই বলছি আম্মু। রিয়া না থাকলে রাসেল এত তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতো না। রিয়া সবসময় রাসেলের সাথে ছিল। আমি চাই দুজনে সব সময় রাসেলের সাথে থাকতে।
কিন্তু তোমার শ্বশুর কি রাজি হবে? আমরা সবাই মিলে বললে রাজি হবে। প্লিজ আম্মু, তুমিও রাজি হয়ে যাও। ঠিক আছে, আমি রাজি। তোমার যা মন চাই করো। ঠিক আছে আম্মু। আর রিয়া, তুমি পারবে না আমার সাথে থেকে সংসার করতে? রিয়া কোনো কথা না বলে সাদিয়াকে জড়িয়ে ধরে কান্না করে দিল। আমি পারবো আপু। এই তো লক্ষ্মী মেয়ে। আরও কিছুক্ষণ কথা বলে আমি আর সাদিয়া নিজের রুমে চলে আসলাম। রিমনকে আম্মু সাথে করে নিয়ে গেল। তারপর ফ্রেশ হয়ে খাবার খেয়ে রুমে চলে আসলাম। সন্ধ্যায় আব্বু বাসায় আসলো। কিছুক্ষণ পর আম্মু এসে ডেকে গেছে। আমি আর সাদিয়া একসাথে নিচে আব্বুর সামনে গেলাম। সাদিয়া আব্বুর পা ধরে সালাম করলো। সাদিয়া মা, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমার জন্য আজ তোমাদের এই অবস্থা হয়েছে। এ কি বলছেন আব্বু? বাবা হয়ে কখনো মেয়ের কাছে ক্ষমা চাইতে হয় না। ঠিক আছে মা, কিন্তু তুমি তোমার শাশুড়িকে বলছো, এটা কি ঠিক হবে? বাইরের মানুষ কি বলবে? তাদের কথায় আমাদের কিচ্ছু আসে যায় না। আপনি সব কিছু ঠিক করেন। আমি রিয়াকে সাথে নিয়ে রাসেলের সাথে সংসার করতে রাজি আছি। ঠিক আছে মা, তাহলে আগামীকাল ছোট অনুষ্ঠান করে তোমাদের বিয়ে দিব। ঠিক আছে আব্বু, আপনি যা মনে করেন। দেখতে দেখতে আমাদের বিয়ে হয়ে গেল। রিয়ার পরিবার প্রথমে একটু অপ্রস্তুত ছিল, কিন্তু রিয়ার চোখের পানি দেখে আর না করতে পারে নাই। সাদিয়াকে আবার বিয়ে করলাম। দুই বউ রুমে বসে আছে। আমি রুমে ঢুকে দরজা লাগিয়েছিলাম। বাহ বাহ, দুই বউ খাটের উপর ঘোমটা দিয়ে বসে আছে। রিমন আব্বু আম্মুর সাথে ঘুমিয়ে পড়েছে। আমাকে দেখে দুই বউ খাট থেকে নেমে আমার পা ধরে সালাম করলো। আমি দুজনকে জড়িয়ে ধরলাম। তারপর দুই বউ আর আমি উজু করে এসে 2 রাকাত নফল নামাজ আদায় করলাম। সাদিয়া আর রিয়া খাটে গিয়ে বসলো। আমিও খাটে গিয়ে বসলাম। আগে সাদিয়ার ঘোমটা তুললাম। সাদিয়াকে অনেক সুন্দর লাগছে। এবার রিয়ার ঘোমটা তুললাম। বাহ, যেন একটা পরী। আমি তাদের দুজনের দিকে তাকিয়ে দেখতে লাগলাম। সাদিয়া আর রিয়া যেটা করলো তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। দুজনে আমাকে খাটে ফেলে দিয়ে পুরো শরীরে কিস করতে লাগলো। ভাই, জীবনে বাইচা থাকলে দুজনকে কখনো বিয়ে করবেন না। এভাবে কি খালি তাকিয়ে থাকবে? বাসর করবে না? তোমরা দুজন একসাথে আমার যে অবস্থা করলে, আমার বাসর করা মিটে গেছে। তোমরা আমাকে ছেড়ে দাও। তুমি বললে তো আর হবে না, আমাদের একটা বাংলাদেশ টিম লাগবে। তাহলে তো আমাকে অনেক পরিশ্রম করতে হবে। করতে হলে করবে। ঠিক বলছো, এখন আমাদের আদর করো। আমি পারবো না, আমি এখন ঘুমাবো। এটা বললে তো আর হবে না। তোমার কাজ শুরু করে দাও। তারপর আর কি, দুজনকে খাটে ফেলে দিয়ে আমার কাজ শুরু করে দিলাম। আরে ভাই, আর সামনে দেখতে হবে না, বিয়ে করে দেখে নিবেন আমি কি করছি। সকালে ঘুম থেকে উঠে দেখি দুজনে আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। দুজনকে দেখতে একদম পরীর মতো লাগছে। হঠাৎ রিয়ার পেটের উপর দেখি কিছু নেই। আমি রিয়ার পেটের উপর হাত বোলাতে লাগলাম। রিয়া কেঁপে উঠল। রিয়া আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরলো। রিয়া জড়িয়ে ধরার সাথে সাথে সাদিয়াও আমাকে জড়িয়ে ধরলো। হাই হাই, আমি কি করব? তাই সকালবেলা আরেকবার করে ফেললাম। কি করলাম তা আমি বলতে পারবো না, আমার শরম করে। আমি কিন্তু গল্পে লুচ্চা হতে পারি, কিন্তু বাস্তবে অনেক ভালো ছেলে। আমার সাথে প্রেম করতে পারো, কিন্তু আমি করব না। সকালে একসাথে 3 জনে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে নিচে গেলাম। দেখে আব্বু আম্মু নিজ হাতে নাস্তা খাইয়ে দিচ্ছে। সাদিয়া গিয়ে রিমনকে কোলে নিয়ে কপালে চুমু দিল। আম্মু, তুমি আমাকে রাতে তোমার কাছে নিলে না কেন? তুমি জানো না আমি তোমাকে ছাড়া ঘুমাইতে পারি না। তুমি তোমার দাদা দাদির রুমে ঘুমিয়ে গেছো, তাই তোমাকে আর নিয়ে যাইনি বাবা। ঠিক আছে, কোন থেকে আমাকে তোমার সাথে ঘুমাইতে নিয়ে যাবে? ঠিক আছে বাবা, এখন থেকে তুমি তোমার আম্মুর সাথে ঘুমাবে। এভাবে দেখতে দেখতে 2 বছর চলে গেল। আমি এখন অফিস দেখাশোনা করতে ব্যস্ত থাকি, আর সাদিয়া আমার সাথে অফিস দেখাশোনা করে। রিয়া বাসায় মা বাবা আর রিমনের খেয়াল রাখে, আর রিয়া এখন প্রেগনেন্ট। অফিসে বসে কাজ করতে আসি, হঠাৎ আম্মু ফোন দিল। হ্যালো আম্মু, বলো। তুই আর সাথিয়া এক্ষুনি হাসপাতালে চলে আয়। রিয়ার ব্যথা উঠেছে, তাই তোর বাবা আর আমি রিয়াকে হাসপাতালে নিয়ে এসেছি। ঠিক আছে আম্মু, আমি আর সাদিয়া এখনই আসতেছি। ফোনটা কেটে সাদিয়াকে কল দিয়ে বললাম আমার কেবিনে আসতে। কিছুক্ষণ পর সাদিয়া আমার কেবিনে আসলো। বলো, কেন ডেকেছো? আমাদের এখন হাসপাতালে যেতে হবে। কেন? কার কি হয়েছে? রিয়ার ব্যথা উঠেছে, তাকে নিয়ে আব্বু আম্মু হাসপাতালে নিয়ে গেছে। ঠিক আছে, চলো। তারপর দুলাভাইকে সব বুঝিয়ে দিয়ে আমি আর সাদিয়া অফিস থেকে বেরিয়ে গাড়ি নিয়ে হাসপাতালে চলে গেলাম। ভিতরে ঢুকে দেখি আম্মু আব্বু বাহিরে দাঁড়িয়ে আছে, আর সাথে রিবনও আছে। কি হয়েছে আম্মু, রিয়া কোথায়? ডাক্তার রিয়াকে ভেতরে নিয়ে গেছে, এখনো বের হয়নি ডাক্তার। কিন্তু রিয়ার তো ডেলিভারি ডেট আরো দেরি আছে, এত তাড়াতাড়ি ব্যথা ওঠার কারণ কি? আসলে রিয়া সকালে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে পড়ে গেছে, পড়ে অনেক ব্যথা পাই, তাই আমি অ্যাম্বুলেন্স ফোন দিয়ে নিয়ে আসি, তারপর তাকে হাসপাতালে নিয়ে আসি। কিন্তু রিয়া উপর থেকে কেন নিচে নামতে গেল? তাকে দেখাশোনা করতে তো বাসায় লোক ছিল। সেটা তো আমি বলতে পারবো না। হঠাৎ ডাক্তার কেবিন থেকে বেরিয়ে আসলো। ডাক্তার, রিয়ার এখন কি অবস্থা?
দেখুন, আমরা অনেক চেষ্টা করছি, কিন্তু কিন্তু কি ডাক্তার? আমরা অনেক চেষ্টা করতেছি। আপনার স্ত্রী আগে একটা কিডনি নষ্ট ছিল, এখন দ্বিতীয় যেটা ছিল সেটা দিয়ে এতদিন বেঁচে ছিল। আমাদের পক্ষে আপনার স্ত্রীকে বাঁচানো সম্ভব না, আমরা আপনার মেয়েকে বাঁচাতে সম্ভব হয়েছি। কিন্তু রিয়া তো আমাদের কিছু বলে নাই। সেটা আমি বলতে পারবো না। আপনারা সাদিয়াকে দুজনকে রিয়া ভিতরে যেতে বলল। আমি আর দাঁড়িয়ে না থেকে ভিতরে চলে গেলাম। আমার সাথে সাদিয়াও ঢুকলো। ভিতরে ঢুকে দেখি রিয়া চোখ দুটো বন্ধ করে শুয়ে আছে। তার পাশে আমার মেয়েটা শুয়ে আছে আর কান্না করছে। সাদিয়া গিয়ে মেয়েটাকে কোলে নিল। তারপর সে কান্না করে বন্ধ করে দিল। আমি গিয়ে রিয়ার হাতে হাত ধরলাম। রিয়া চোখ খুলে দেখে আমি আর সাদিয়া। সাদিয়া দাঁড়িয়ে কান্না করে চোখের পানি দিয়ে পুরো জামা ভিজে ফেলছে। আব্বু আম্মু তো এ কথা শুনে নিচে বসে কান্না করা শুরু করে দিছে। আমার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। রিয়া হাতের ইশারায় সাদিয়াকে আমার পাশে আসতে বলল। সাদিয়া আমার পাশে আসার পর রিয়া বলল, তোমরা আমার উপর রাগ করে আছো তাই না? তুমি কেন আমাদের কাছে এ কথা লুকালে রিয়া? আমরা কি তোমাদের চিকিৎসা করাতে পারতাম না? আমি নিজেও বলতে পারবো না। আমার যে কিডনি নষ্ট হয়ে গেছে। একদিন হঠাৎ আমার কাছে কেমন খারাপ লাগছে, তাই কাউকে না বলে ডাক্তারের কাছে আসি। ডাক্তার আমাকে পরীক্ষা করে দেখে আমার একটা কিডনি নষ্ট হয়ে গেছে। তারপর আমি চিন্তা করলাম আমার তো আরেকটা কিডনি ভালো আছে, তাই নিয়ে জীবনটা কাটিয়ে নেব। কিন্তু হঠাৎ যে আমার এই কিডনিটা নষ্ট হয়ে যাবে আমি ভাবতে পারি নাই। তুমি আমাকে একটাবার বলতে। বলি নাই, আমি মনে করছি ঠিক হয়ে যাবে। আল্লাহ মনে হয় তোমাদের সাথে রাখতে চায় না আমাকে, তাই হয়তো আমাকে নিয়ে যাচ্ছে। তোমাকে আমরা কোথাও যেতে দিব না, তুমি ভালো হয়ে যাবে। দরকার হয় আমার কিডনি দিয়ে তোমাকে সুস্থ করে তুলবো। এখন আর আমার হাতে সময় নেই। আল্লাহ তোমাদের সাথে কিছু কথা বলার জন্য হয়তো এখনো রুহুটা নিয়ে যায় নাই। প্লিজ তুমি এমন কথা বলো না, তোমাকে আমি সুস্থ করে তুলবো। সাদিয়া, তোমার হাতটা একটু দাও তো। সাদিয়া রিয়ার হাতে হাত দিল। রিয়া আমার হাত আর সাদিয়ার হাত একসাথে মিলিয়ে বলতে লাগলো, সাদিয়া, তুমি আমার জানটাকে দেখে রেখো। ও তোমাকে অনেক ভালোবাসে, ওকে কখনো কষ্ট দিও না। আর তুমি সাদিয়াকে কখনো কষ্ট দিও না। তোমরা দুজনে সুন্দর করে জীবনটা সাজিয়ে নেবে। আর আমার মেয়েকে নিজের মেয়ে মনে করে লালন পালন করবে। কথা দাও আমার কথাগুলো মেনে চলবে। আমরা তোমার কথাগুলো মেনে চলবো। আমি এখন চিন্তামুক্ত হলাম। তোমরা সবাই ভালো থেকো, বাবা মার সেবা করো। রাসেল, আমাকে একটু জড়িয়ে ধরবে? বলতে দেরি আমি রিয়াকে জড়িয়ে ধরলাম। হঠাৎ রিয়ার কথা বন্ধ হয়ে গেল। আমি রিয়াকে ধরে চিৎকার করে কাঁদতে লাগলাম। আমার কান্না শুনে বাহিরের আব্বু আম্মু এবং রিয়ার আব্বু আম্মু এবং তার বড় ভাই ভিতরে আসলো। সবাই কান্না করতে লাগলো। তারপর রিয়ার মরা দেহটা নিয়ে বাসায় চলে আসলাম। পরে জানাজা সম্পন্ন করে বাসার পাশে দাফন করা হলো। পুরো বাসা কেমন যেন পাকা পাকা লাগছে। আমি রুমে বসে নীরবে কান্না করতে লাগলাম। হঠাৎ সাদিয়া আমার মেয়েটাকে এনে আমার কাছে দিল। কি সুন্দর একটা পরীর মতো। আমি মেয়েটার কপালে চুমু দিয়ে বুকে জড়িয়ে ধরে কান্না করে দিলাম। এভাবে দেখতে দেখতে 2 মাস চলে গেল। এখন সব আগের মতো সবকিছু স্বাভাবিক হয়ে আছে। আমার মেয়ের নাম রাখা হয়েছে সিনথিয়া। সাদিয়া সিনথিয়া নিজের মেয়ের মতো লালন পালন করে। আর ইমনকে একটা স্কুলে ভর্তি করিয়ে দিচ্ছি। দুলাভাই এখন নিজেই ব্যবসা দিচ্ছে। আপুকে নিয়ে তারা নতুন একটা ব্যবসা কিনছে, ওটাই থাকে। এখন আমি অফিসের কাজে ব্যস্ত থাকি, সাদিয়া বাসার কাজ সামলাতে ব্যস্ত থাকে। আপনারা হয়তো জানেন সাদিয়া কখনো মা হতে পারবে না, তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমরা যেন সুখে শান্তিতে বসবাস করতে পারি।